ফারহান আর ভ্যালোরিয়ার বিয়ের কার্যক্রম শেষ হয়ে ওয়েডিং সেন্টার জুড়ে ফটোশ্যুটের আয়োজন করা হচ্ছে। নবদম্পতি এরিস, শ্রেতা, ভ্যালোরিয়ার কিছু বান্ধবী এবং আগত অতিথিরা সকলেই ফটোশ্যুটে অংশগ্রহণ করেছে। সবার সাথে ছবি তোলা হলেও ফারহান আর ভ্যালোরিয়ার কাপল পিক বেশি তোলা হচ্ছে। ফটোশ্যুট শেষ হলে ভ্যালোরিয়া তার পাশে দাঁড়িয়ে থাকা শ্বেতাকে একদৃষ্টিতে কিছুক্ষণ পর্যবেক্ষণ করলো। যদিও বিয়ের শুরু থেকে তার দৃষ্টিতে শ্বেতা আটকেই গিয়েছিল, কিন্তু সেটা তাকে বুঝতেই দেয়নি সে। শ্বেতার পরিচয় এবং তার অতীত কাহিনীর সম্পর্কে ফারহানের কাছে সে অনেক আগে জানতে পেরেছে, তবে সেটা শ্বেতাকে এই মুহূর্তে বুঝতে দেয়নি সে। ভ্যালেরিয়া শ্বেতার কাছে হাসি মুখে গিয়ে দাঁড়ালো। শ্বেতা তাকে দেখে বিস্তৃতি হাসলো। পরক্ষণে শ্বেতাকে অবাক করে দিয়ে ভ্যালেরিয়া স্মিত হেসে ইটালিয়ান ভাষায় বলে উঠল, কেমন আছিস তানভি? উপস, সরি, তুই তো শ্রেতা মুবাশশিরা। শ্বেতা বিস্মিত চোখে ভ্যালেরিয়ার দিকে তাকালো, অথচ ভ্যালেরিয়ার চোখে মুখে কোনো ভাবান্তরই নেই। ভ্যালেরিয়া শ্বেতার হাত দুটো ধরে কোমল স্বরে বলতে লাগলো, আমি তোর অতীত কাহিনী সম্পর্কে সবটা জানতে পেরেছি, তাই এত অবাক হওয়ার কিছুই নেই। আর এটাও জানি এই মুহূর্তে মাহিরা শেহরির শেখ সেজে তুই তোর আসল পরিচয় গোপন করছিস। এর পেছনে ঠিক কী কারণ রয়েছে সেটা আমি জানি না, এমনকি এরিস ভাইয়ার হয়তো জানে না, কারণ তুই তাকে কিছু বলিসনি। তবে তোর এক সময়ের এবং বর্তমান ঘনিষ্ঠ বান্ধবী হিসাবে একটা কথা বলছি, তুই আর এরিস ভাইয়া একটা পারফেক্ট কাপল। তুই যা কিছু করার চিন্তা করছিস না কেন, কখনো তাকে ছেড়ে যাবার চিন্তা করিস না। দুজনে মিলে নিজেদের একটা সুন্দর সুখী সংসার গড়ে নে, যেমনটা আমি আর ক্যালভিন মিলে করতে চলেছি। বলে শ্বেতাকে দু হাতে জড়িয়ে ধরল ভ্যালেরিয়া। শ্বেতার চোখ দুটি অশ্রুসিদ্ধ হয়ে উঠল। সেও নিজের প্রিয় বান্ধবীকে শক্ত করে জড়িয়ে ধরল। মুখে কিছু না বলেও মনে মনে অনেক কথা বলে দিল তাকে। ভ্যালেরিয়া হয়তো সেটা বুঝতেও পারল, তাই তার প্রশস্ত হাসিটা ঠোঁটের কোণে আবারও ধরা দিল। অপরদিকে ফারহান আর এরিস একসাথে দাঁড়িয়ে ড্রিঙ্কস করছিল। দুজনের নজর নিজেদের ওয়াইফের দিকে স্থির। হঠাৎ এরিস ফারহানের কাজ চাপড়ে গম্ভীর অথচ নির্মল কণ্ঠেই বলল, কংগ্রাচুলেশন ম্যাম ফর ইউর নিউ লাইফ। ফারহান স্মিত হেসে এরিসকে সম্মানের সাথেই জানালো, থ্যাংক ইউ স্যার। অবশেষে আমিও আপনার মতো ভালোবাসা আর বিয়ে নামক এক গভীর ফাঁদে আটকে গিয়েছি, যেখান থেকে আমৃত্যু উত্তরণের কোনো পথ নেই। ফারহান ভেবেছিল এরিস বারংবারের মতো গম্ভীর মুখ করে থাকবে, অথবা তার দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করবে। অথচ তাকে অবাক করে দিয়ে এরিস সূক্ষ্ম বাঁকা হেসেই বলল, ভালোবাসা হলো একটা মধুর বিষ, যেটা পান করলে ভালোবাসার মানুষের নিকট হৃদয়ের বন্দিত্ব অবধারিত, যা থেকে না কোনো দিন পরিত্রাণ পাওয়া যায় আর না সেটা থেকে মুক্ত হওয়া যায়। মুক্তি পেতে গেলে হৃদয়ের মৃত্যুর সাথে প্রাণনাশের পর্যন্ত আশঙ্কা থাকে। ভালোবাসার এমনই ক্ষমতা, যার ফলে নির্দিষ্ট মানুষের অপরিসীম মায়ার শৃঙ্খলায় আবদ্ধ হয়ে শত যন্ত্রণা আর বিরহের মাঝেও তাকে তীব্রভাবে ভালোবেসে যেতে হয়। জানালা দিয়ে উদার দৃষ্টিতে বাইরে তাকিয়েছিল শুভ্রা। দুই গালে সূক্ষ্ম অশ্রু শুকিয়ে গিয়ে লেপটে গেছে, অথচ সেই দিকে তার করে ভ্রুক্ষেপই নেই। ঈশান কোণে তখন ঘন কালো মেঘের পাহাড় জমেছে। মেঘের গুমগুম আওয়াজ শোনা যাচ্ছে। শীতল বায়ু বইছে প্রকৃতি জুড়ে। একটা থমথমে আবহাওয়া বিরাজ করছে সমগ্র আকাশ ও প্রকৃতি জুড়ে। গ্রীষ্মর কাল বৈশাখী ঝড়ের লক্ষণ এটা। ইহানের সাথে অভিমান করে গতকাল বিকালে ঈশাদের বাসায় চলে এসেছে শুভ্রা। সেই সাথেই তাকে একটা কল মেসেজও করেনি ইহানের কল মেসেজ যাতে না আসে সেই জন্য ফোনও বন্ধ করে রেখেছে শুভ্রা। এতে তার ভীষণ কষ্ট হলেও নিজেকে বহু কষ্টে সামলে রেখেছে সে। তার অচেতন মন ইহানের একটু রেসপন্স আশা করেছিল, কিন্তু তাকে হতাশ করে দিয়ে ইহান এখনও পর্যন্ত কোনো ধরনের যোগাযোগ করেনি। হয়তো সে জানেও না শুভ্রা এই মুহূর্তে ঠিক কোথায় আছে। কাঁধে কারো স্পর্শ টের পেতেই পিছু ফিরে তাকালো শুভ্রা। ঈশা তার পিছনে দাঁড়িয়ে রয়েছে, তার চোখ মুখ বিষণ্ণ। শুভ্রা দুই গালে অশ্রু মুছে নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে হাসি মুখেই বলল, তুই কখন এলি? বস এখানে। ঈশা শুভ্রার পাশে বসে বিষণ্ণ কণ্ঠেই বলল, ইহানের সাথে ঝগড়া হয়েছে তোর, তাই না? শুভ্রা নিজেকে সামনে নিয়ে শান্ত কণ্ঠেই বলল, এমন কিছুই হয়নি ঈশা। কেন, আমি কি তোর বাড়িতে একটুও থাকতে আসতে পারি না? বিয়ের আগে তো কত আমি আর শ্রেতা তোর বাড়িতে আসতাম। হঠাৎ সে তার কথা মুখ ফসকে বলাতে শুভ্রা ফ্যাকাশে মুখখানা
গভীর বিষণ্ণতায় ছেয়ে গেল। ঈশার চেহারাতেও বিষণ্ণতা আরও প্রকটভাবে লক্ষ্য করা গেল। নিজেকে আর সামলাতে পারল না শুভ্রা। ঈশাকে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদেই বলতে লাগলো, সবাই আমাকে ছেড়ে এভাবে চলে যাচ্ছে কেন ঈশা? আমি কি এতই খারাপ? প্রথমে আমার বোনটা এভাবে চলে গেল, আর এখন? বাকি কথা আর শেষ করতে পারল না শুভ্রা। সমানে কেঁদেই চলেছে সে। ঈশার চোখেও তখন অশ্রুকণা ভর করেছে। তবু নিজেকে সামলে নিয়ে শুভ্রার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে সে সান্ত্বনামূলক কণ্ঠে বলতে লাগলো, কে বলেছে তুই খারাপ? কত ভালো মেয়ে তুই। তুই কোনো চিন্তা করিস না শুভ্রা, সব ঠিক হয়ে যাবে। সেটা আবারও আমাদের মাঝে ফিরে আসবে, আমার দৃঢ় বিশ্বাস। আর ইহান ভাইয়ার সাথে যদি তোর কোনো ঝামেলা হয়ে থাকে, সেটাও খুব দ্রুত ঠিক হয়ে যাবে। প্লিজ কাঁদিস না। রাত 8টার দিকে বাড়ি ফিরছে ইহান। গতকাল শুভ্রের সাথে তার ঝামেলা হওয়ার পর থেকে সে আর বাড়ি ফিরেনি। প্রকৃতির সান্নিধ্য সমুদ্র পাড়ে দিয়ে বসেছিল সে। ফোন সাথেই ছিল না, দুনিয়াবি কোনো চিন্তাও মাথায় আসছিল না। কেবল একটা হতাশার বিষণ্ণতা ঘিরে ধরেছে তাকে। শুভ্রের সাথে এর আগে শতভাগ মনোমালিন্য ও ঝগড়া হলেও এবার তার গভীরতা যেন অনেক বেশি এবং অপ্রত্যাশিত ছিল। তাই শুভ্রার মুখোমুখি হতে রীতিমতো ভয় পাচ্ছিল সে। বাড়ি ফেরার পর রুমে শুভ্রাকে না পেয়ে ফুরু কুঁচকে ফেলল ইহান। তার হন্য হয়ে তাকে ব্যালকনি, বাথরুম, ছাদ, বারান্দা, ড্রয়িং রুম, কিচেন, ডাইনিং রুম, টেবিল সহ বাড়ির সর্বত্র জুড়ে হন্তদন্ত হয়ে খুঁজতে থাকে। কোথাও না পেয়ে সে ভীষণ অস্থির হয়ে ওঠে। তারপর মিসেস ময়মুনাকে জিজ্ঞাসা করলেন। তিনি কিছুই বলতে পারেন না। তিনি ভেবেছিলেন শুভ্রা হয়তো তার বাবার বাড়িতে গিয়েছে, কিন্তু সেখানে কল দিয়ে তার অনুপস্থিতির কথা জানতে পারলেন তিনি। ও ইহান উভয়ে ভীষণ অস্থির হয়ে পড়ল। হঠাৎ করে ইহানের কি মনে হলো, সে তার মাকে সান্ত্বনা দিয়ে রুমে গিয়ে ঈশার নাম্বারে কল করলো। শুভ্রা তার বাসায় গিয়েছে কিনা জিজ্ঞাসা করলো। ঈশা প্রথমে শুভ্রা মানা করাতে সত্যি কথা বলতে ইতস্তত করলো। পরবর্তীতে ইহানের আকুতি মিনতি ও অস্থিরতা দেখে সে বিগলিত হয়ে সবটা বলে দেয়। স্বস্তির নিঃশ্বাস ফেলে কল কেটে দেয় ইহান। থপ করে বিছনায় বসে পড়ে সে। তারপর তার হঠাৎ কি হলো, শুভ্রা বিছানায় যে পাশটিতে ঘুমাতো সেই পাশে গভীর আবেশে হাত বুলাতে লাগলো সে। ড্রেসিং টেবিলে শুভ্রার ব্যবহৃত প্রত্যেকটা জিনিস, আলমারিতে শুভ্রার রাখা শাড়ি ও পোশাকগুলো গভীর স্পর্শে ছুঁয়ে দিতে লাগলো ইহান। প্রাণ ভরিয়ে সেইগুলো ঘ্রাণ নিতে লাগলো, যেন প্রতিটি স্পর্শ ও ঘ্রাণে শুভ্রাকে অনুভব করতে চাইল সে। সেই সাথে প্রতিবার তার চোখে চিকচিক করে উঠল অবাধ্য অশ্রুকণাগুলো। তখন রাত 12টা বাজে। ঈশাদের চৌধুরী ম্যানশন সকলে গভীর ঘুমে নিমজ্জিত হয়ে গেছে। কিছুক্ষণ আগে কালবৈশাখী ঝড় প্রকৃতি জুড়ে তার তাণ্ডব চালিয়ে এখন শান্ত হয়েছে। তবু তার বেশ প্রকৃতি জুড়ে এখনও বিদ্যমান। গুটি গুটি বৃষ্টি করা এবং শীতল বাতাস বইছে চারপাশে। বিছনায় ঈশার পাশে উল্টো ঘুরে শুয়ে আছে শুভ্রা। চোখ বন্ধ থাকলেও সে এখনও জেগে আছে। চোখে তার ঘুম ধরা দিচ্ছে না। ইহানের বুক ছাড়া সে খুব কমেই শান্তিতে ঘুমাতে পারে। আজও তার ব্যতিক্রম হলো না। মাথায় এবং সর্বাঙ্গ ইহানের ভালোবাসার স্পর্শে ভীষণভাবে মিস করছে। হঠাৎ করে ব্যালকনির দিক থেকে একটা শব্দ হওয়ায় চকিতে চোখ করে তাকালো শুভ্রা। কিছুক্ষণ সজাগ থেকে মনের ফুল ভেবে উড়িয়ে দিতে চাইলেও আবারও একটা শব্দ শুনতে পেল। এবার ধরফর করে উঠে বসলো শুভ্রা। ঈশাকে ডাকতে যেও কি মনে করে আর ডাকলো না সে। নিজেই ধীর পায়ে এগিয়ে গেল বেলকুনির দিকে। বেলকুনির কাছে যেতেই চক্ষু চড়ক গাছে গেল শুভ্রার। দোতলার পাইপ বেয়ে গ্রিল টপকিয়ে বেলকুনিতে প্রবেশ করেছে ইহান। এই মুহূর্তে হাঁটু মুড়ে বসে পড়ে বেশ হাঁপাচ্ছে সে। শুভ্রা তার দিকে বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। পরক্ষণেই তাদের দুজনের নজর একত্রিত হলো। তুমি? শুভ্রা প্রায় চিৎকার করে কথাটা বলে উঠছিল। ইহান তড়িৎ গতিতে তার কাছে এগিয়ে গিয়ে শক্ত হাতে তার মুখ চেপে ধরল। তারপর চারিদিকে নজর বুলিয়ে শান্ত কণ্ঠেই বলল, প্লিজ চিৎকার করিস না শুভ্রা। শুভ্রা প্রথমে অস্পষ্ট আওয়াজ করলেও ধীরে ধীরে শান্ত হয়ে গেল। ইহানও তার মুখ থেকে হাত সরিয়ে নিল। শুভ্রা কিছুক্ষণ জোরে জোরে নিঃশ্বাস নিয়ে ইহানের দিকে তাকিয়ে অবাক কণ্ঠেই বলল, তুমি এত রাতে এখানে কি করছো ইহান? তোকে ভীষণ মিস করছিলাম শুভ্রা। নিখাত অনুভূতি মিশ্রিত দৃষ্টিতে শুভ্রার চোখে চোখ রেখে অন্তত আবেগীয় শীতল কণ্ঠে কথাটা বলল ইহান। তার এই কথাটা সোজা শুভ্রার বুকে গিয়ে বিঁধল যেন। না চাইতো তার শক্ত মুখাবয়ে ধীরে ধীরে কোমল হয়ে এলো। ইহান শুভ্রার দুগাল জড়িয়ে ধরে একই স্বরে বলতে লাগলো, তোর অভিমান ভরা যন্ত্রণায় পিষ্ট ওই দৃষ্টি ঝোড়া আমার হৃদয়কে প্রতিনিয়ত ক্ষতবিক্ষত করে দিচ্ছে।
তোর দূরত্ব আমায় প্রতি মুহূর্তে যন্ত্রণার তীব্র দহনে পোড়াচ্ছে। সুইট বাটারফ্লাই আমার, বুঝতে কি পারছিস না এই অব্যক্ত হৃদয়ের ভালোবাসার গভীরতা? শুভ্রা ইহানের চোখে চোখ রেখে চুপ করে রইল। তার গভীর অনুভূতি সম্পূর্ণ চোখ দুটি থেকে টপ টপ করে অশ্রু ঝরে পড়ছে। হঠাৎ সেই ইহানকে শান্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতেই বলল, কেন আমার সাথে এমনটা করলে ইহান? কেন আমায় অবিশ্বাস করেছিলে? তোমায় যে আমি কতটা ভালোবাসি সেটা কি তুমি জানো না? তুমি জানো না তোমায় ছাড়া থাকতে কতটা কষ্ট হয়েছে আমার? ইহান শুভ্রাকে বুকে জড়িয়ে নিয়ে অশ্রু সংবরণ করে ভেজা কণ্ঠে বলল, আই এম সরি সুইট বাটারফ্লাই, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দে। আর কখনো এমনটা হবে না। আর কখনো তোর দিকে অবিশ্বাসে আঙ্গুল তাক করবো না। তোর ভালোবাসার প্রতি ভরসা হারাবো না। শুভ্রা সেভাবেই কেঁদে চলেছে। ইহান শুভ্রার চোখের পানি মুছিয়ে দিয়ে তার চোখ দুটি ধরে তাকে নিয়ে ব্যালকনির প্রান্তে চলে আসলো। আরে কি করছো ইহান? বলার সাথে সাথে ইহান শুভ্রার চোখ ছেড়ে দিল। শুভ্রা অবাক হয়ে নিচে তাকিয়ে দেখতে পেল সেখানে অসংখ্য ক্যান্ডেল জ্বালিত হয়েছে। সরি সুইট বাটারফ্লাই। শুভ্রা প্রথমে অবাক হলেও পরক্ষণে ফিক করে হেসে ফেলল। ইহান তাকে জড়িয়ে ধরে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে জিজ্ঞেস করলো, আমার সরি কি তাহলে গ্র্যান্টেড? শুভ্রার সামনের দিকে ঘুরে ইহানকে জড়িয়ে ধরে হেসেই বলল, ইয়েস, 100% গ্যারেন্টি। ইটালির মিলানের একটি আন্ডারগ্রাউন্ড ক্লাবে অন্তত জমজমাটপূর্ণ মাফিয়া পার্টির আয়োজন করা হয়েছে, যেখানে উপস্থিত থাকবে ইটালি সহ পৃথিবীর বিভিন্ন দেশের শক্তিশালী মাফিয়া বস, গ্যাংস্টার, তাদের বিশ্বস্ত সহযোগী, কালোবাজারের ডিলার এবং বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিবর্গ। এই পার্টিতে প্রবেশ মূলত নিষিদ্ধ, আমন্ত্রিতদের জন্য অনুমোদিত। সেই সাথে নিরাপত্তার ব্যবস্থাও অত্যন্ত করা। সশস্ত্র দেহ সাক্ষী উপস্থিত রয়েছে এবং তারা প্রত্যেককে আমন্ত্রিত অতিথিদের তল্লাশি চালাচ্ছে। মূলত এখানে পার্টির আড়ালে চলবে বিভিন্ন গুরুত্বপূর্ণ অপরাধমূলক আলোচনা, নতুন ডিল বা রিভেঞ্জ টাইপের ডিসকাশন। এছাড়া গোপনে নতুন ব্যবসার অধিকাংশ দায়িত্ব বা নতুন চুক্তি সম্পূর্ণ হবে। টেসলা মডেল এস প্লেট নামক আধুনিক, অত্যাধুনিক ও উচ্চ প্রযুক্তির কারটি আন্ডারগ্রাউন্ডের সম্মুখে সশস্ত্র ও কালো পোশাকধারী সিকিউরিটি গার্ডদের নিয়ন্ত্রণে থাকা অত্যাধুনিক নিরাপত্তা বেষ্টিত, দুই পাশে অসংখ্য টর্চ লাইট জ্বালানো বিশাল লোহার গেটটির সামনে অন্তত দম্ভ সহকারে ব্রেক কষল। তার পেছনে পেছনে আরও কয়েকটি রোলস রয়েল কার এসে থামলো। সেখান থেকে দ্রুত দুজন বডিগার্ড এসে সামনের কারটির দুপাশের দরজা খুলে দিল। ফলশ্রুতিতে সেখান থেকে প্রথমে বেরিয়ে এলো হোয়াইট শার্ট, ব্ল্যাক বোটাই, ওয়েস্ট কোট, শুট জিন্স ও শুজ পরিহিত একজন অন্তত সুদর্শন যুবক। মেসি টেক্সচার হেয়ার স্টাইলে আরও ব্যক্তিময় ও আকর্ষণীয় লাগছে। তার বিপরীত পাশ থেকে বেরিয়ে এলো গর্জিয়াস ডার্ট ব্ল্যাক রেস্ট স্টাইলের গ্ল্যামার লং গাউন ও পায়ে 4 ইঞ্চি লম্বা পেন্সিল হিল পরিহিত এক সুদর্শন যুবতী। ফ্রেঞ্চ টুইস্ট হেয়ার স্টাইল, চেহারা স্মোকি আইশ্যাডো, সম্পূর্ণ মানানসই মেকআপ, ঠোঁটে নুট লিপস্টিক এবং গায়ে ডায়মন্ড জুয়েলারিতে তাকে অন্তত ব্যক্তিময় ও আকর্ষণীয় লাগছে। তার হাতে একটি ব্ল্যাক কালারের গর্জিয়াস পার্স। সে তার দিকে এগিয়ে গিয়ে তার ডান হাতটি অন্তত নাটকীয় ভঙ্গিতে ধরল। তারপর হাতটি তার ঠোঁটের কাছে নিয়ে গিয়ে আলতো করে চুমু খালো। তাতে শ্রেতা সূক্ষ্ম হাসলো। এরপর দুজন অন্তত দাম্মিক ও দৃঢ়তা সহকারে রেড কার্পেটের উপর দিয়ে হেঁটে যেতে লাগলো। উপস্থিত সকলে গর্জিয়াস এমন কাপলকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল। এরিস এডওয়ার্ডকে চিনে না এমন কেউ নেই এই পার্টিতে উপস্থিত। সাথে মেয়েটিকে যে তার পার্টনার অথবা ওয়াইফ সেটা সকলে সহজেই বুঝতে পারল। তাই সিকিউরিটি গার্ডরা তাদেরকে নামা মাত্রই তল্লাশি করে অন্তত সম্মান সহকারে ভেতরে ঢুকতে দিল। এরিসও শ্রেতার সাথে সাথেই ফারহান এবং তার আরও কিছু বডিগার্ড ভেতরে প্রবেশ করলো। বাকিরা সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। গেটের ভিতরে প্রবেশ করতে বেশ উচ্চ আওয়াজ শুনতে পাওয়া গেল গ্যাংস্টার স্টোরের ক্লাসিক মিউজিক। বিশাল বড় পার্টি সেন্টারের সম্পূর্ণ ভেন্যু কালার ও সোনালি রঙে সজ্জিত হয়েছে, যা মূলত বিলাসিতা ও শক্তির প্রতীক। এছাড়া সোনালি ঝাড়বাতি, মোমবাতির আলো এবং হালকা লালচে আলো এক গুমোট ও গোপনীয় পরিবেশ সৃষ্টি করেছে। সম্পূর্ণ পার্টি এরিয়া জুড়ে জাজ, বুলু এবং ইটালিয়ান সফট মিউজিক বাজছে।
কয়েকজন পিয়ানো বাদক অত্যন্ত মনোযোগ সহকারে পুরনো স্টাইলে পিয়ানো বাজিয়ে যাচ্ছে। পার্টিতে অসংখ্য প্রভাবশালী অতিথিদের মাঝখানে একজোড়া কাপেলের উপস্থিত সকলে মনোযোগ আকর্ষণ করে নিল। এরিস আর শ্বেতার সাথে মিলিত হওয়ার জন্য উপস্থিত সকল অতিথি এগিয়ে এলো। এত সব কিছুর মাঝে শ্বেতা বিব্রত বোধ করলে এরিস তার হাত শক্ত করে চেপে ধরে। শ্বেতা তার দিকে তাকালে এরিস তাকে চোখের ইশারায় আশ্বস্ত করে, এতে শ্বেতা কিছুটা শান্ত হয়। জোসেফ কিটিয়ানো নামক একজন প্রাক্তন ইটালিয়ান মাফিয়া এরিসের সাথে হ্যান্ডশেক করে কাট কেটে ইটালিয়া ভাষায় বলে উঠলেন। অনেকদিন পর দেখা হলো মিস্টার অ্যারিস অ্যাড্রিয়ানো, কেমন আছো তুমি? এরিস টিজক হেসে জবাব দিল, আমি ভালো আছি মিস্টার জোসেফ ক্রিস্টিয়ান, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তোমায় দেখে আরও ভালো হয়ে গেলাম। আশা করছি এবারেও অনেক গুরুত্বপূর্ণ ডিল সম্পূর্ণ হবে আমাদের মাঝে। তারপর তার দৃষ্টি হঠাৎ তার দিকে গিয়ে নিপাত্তা হলো। এতে তিনি ভুরু কুঁচকে এরিসের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লেন। এই সুন্দরী মেয়েটি কে? এরিস তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে শীতল কণ্ঠে বলল, শি ইজ মাই বিজনেস পার্টনার। কেন যেন ওয়াইফ শব্দটা ঠোঁটের কোণে এনেও উচ্চারণ করলো না এরিস। এতে সে তো অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। এমনি তো সারাদিন বউ বউ করে মুখে ফেনা উঠে ফেলে, অথচ আজ কিনা এতগুলো লোকের সামনে এরিস বলল শ্বেতা তার বিজনেস পার্টনার। বিষয়টা কেন যেন না চাইতো মন খারাপের কারণ হলো শ্বেতার, তবে সেই সবে খুব একটা পাত্তা দিল না সে। জোসেফ কিটিয়ানো এবার সেটার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, হ্যালো সুইট লেডি, তোমার নামটা কি জানতে পারি? হার নেম ইজ অলিভিয়া ব্রাউন। এরি শ্বেতার পক্ষ থেকে ছটপট করে বলে উঠল। শ্বেতা তাই আর কিছু বলল না। মিস্টার জোসেফ কিটিয়ানো হাসি মুখে সেটার সাথে হ্যান্ডশেক করতে গেলে এরিস হাত ধরে থামিয়ে দেয়। এতে জোসেফ কিটিয়ানো কিছুটা দ্বিধান্বিত হয়ে হাত সরিয়ে নেয়। সেই সাথে এরিসের দিকে প্রশ্নোত্তক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এরিস শ্বেতার কবর পেঁচিয়ে ধরে মুচকি হেসেই বলল, আপনার সাথে অনেক কথা বাকি আছে, সেসব না হয় পরে বলবো মিস্টার জোসেফ ক্রিস্টিয়ানো। এবার আমাদের একটু পার্সোনাল স্পেস দিন প্লিজ। বলে আরও কিছু অতিথিদের সাথে টুকটাক কথা বলে সে তাকে নিয়ে বার কাউন্টারের দিকে এগিয়ে গেল এরিস। জোসেফ কেটানো সেদিকে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে রইল। বিশাল বড় বার কাউন্টার জুড়ে পুরনো দিনের বন্দুক, সিগার, পয়সা সাপ ও বিড়াল সাজিয়ে রাখা হয়েছে। সেই সাথে আগত অতিথিদের জন্য এক্সপেন্সিভ হুইস্কি, মার্টিনি, রেড ওয়াইন ও কোকের পরিবেশন করা হচ্ছে। খাবার হিসাবে ইটালিয়ান স্টেক, ক্যালাভিয়ারের ব্যবস্থাও রয়েছে। এরিস একটা রেড ওয়াইনের গ্লাসে চুমুক বসাতেই শ্বেতা হঠাৎ প্রশ্ন ছুড়ল, আমায় তখন ওয়াইফ হিসেবে পরিচয় না দিয়ে বিজনেস পার্টনার বলেছিলেন কেন? এরিস সূক্ষ্ম বাঁকা হেসেই বলল, কেন, পরিচয় না দেওয়াতে কি তোমার খারাপ লেগেছে? সবার সামনে পরিচয় করিয়ে দিব। শ্বেতা মুবাসিরা হলো ইটালিয়ান মাফিয়া বস এরিস আদ্রিয়ানোর ওয়ান অ্যান্ড অনলি ওয়াইফ। শ্বেতা কিছুটা থতমত খেয়ে গেল। আমতা আমতা করে বলল, আমি কখন বললাম আপনি এভাবে আমায় সবার সামনে পরিচয় করিয়ে দিন? অন্য সময় তো ঠিকই সারাক্ষণ বউ বউ করেন, এখন হঠাৎ অন্যরকম বিহেভ করছিলেন বলে জাস্ট সন্দেহ হয়েছিল, তাই এমন কথা বললাম, এতটুকুই। শ্বেতার কথা বিপরীতে এরিস নির্লিপ্ত কণ্ঠে বলতে লাগলো, আমি চাই না আন্ডারওয়ার্ল্ডের কিংবা মাফিয়া সাম্রাজ্যের সামনে আমার ওয়াইফ হিসেবে তোমায় পরিচিত করিয়ে দিতে, কারণ তাতে আমার দুর্বলতা তাদের সকলের সামনে চলে আসবে। আমার দুর্বলতা হিসেবে তোমায় টার্গেট করে আমার ক্ষতি করার চেষ্টা করবে। সবচেয়ে বড় কথা, তোমার এতে বিপদ হওয়ার আশঙ্কা রয়েছে। আর আমি কোনো কিছুর বিনিময়ে চাই না তোমার কখনো এতটুকুও ক্ষতি হোক। কথাগুলো বলে এরিস শ্বেতার একদম কাছাকাছি গিয়ে দুজনের দূরত্ব ঘুষিয়ে ফেলো। তারপর শ্বেতার কোমর পেঁচিয়ে ধরে একটা নিজের বুকে এনে আশ্রে ফেলো। শ্বেতা হুমড়ি খেয়ে এরিসের বুকে পড়তেই তার চোখে চোখ রাখলো। দুজনের মিলিত দৃষ্টিতে এক অদ্ভুত সম্মোহীন প্রভাব লক্ষ্য করা গেল। পার্টি সেন্টারের লালচে আলো তাদের চোখে মুখে পতিত হয়ে এক ঐশ্বর্য সৌন্দর্য সৃষ্টি করেছে। এরিস সেই অবস্থা থেকে এক অদ্ভুত খড় লাগানো সম্মোহীন স্বরেই বলল, টুকু ক্ষতি হোক। ইউ আর দ্য মোস্ট বিউটিফুল গার্ল আই হ্যাভ এভার সিন ইজ দ্য হোল ওয়ার্ল্ড।
কথাগুলো বলে বার কাউন্টারে তকদারি করা কিছু ইটালিয়ান যুবক এবং উপস্থিত অতিথিদের দিকে তাকালো ইরিশ। এরপর সকলের উদ্দেশ্যে গম্ভীর স্বরে আদেশ ছিল, ইউ নিড সাম প্রাইভেসি, সো এভরিওয়ান লিভ রাইট নাও। উপস্থিতি সকলে ইরিশের আদেশের সাথে সাথে পালন করলো। দ্রুত সবাই অন্যদিকে সরে গেল। এমনকি বার কাউন্টারের যুবকরা যাওয়ার সময় লম্বা একটি পর্দা টানিয়ে দিয়ে গেল বার কাউন্টারের এক পাশটায়। সবাই চলে যেতে ইরিশ এক টেনে সেতাকে বার কাউন্টারের কেবিনে বসিয়ে দিল। তারপর এক হাতে তার কমর শক্ত করে পেঁচিয়ে ধরে অপর হাতে তার ঘাড় শক্ত করে চেপে ধরলো। এরপর গভীর চুম্বনে সিক্ত হলো সেতার দুটি পাতলা গোলাপি অধর। ক্রমশ সে চুম্বনে গভীর বৃদ্ধি পেতে লাগলো। আজ কিভাবে যেন শ্বেতাও এরিসের অধের গভীরভাবে চুম্বন করতে লাগলো। দুজনের নেশাক্ত চুম্বনের গভীরতা ক্রমশ উন্মত করে তুলতে লাগলো তাদের দেহকে। এরিসের দুহাত অবাধ্যভাবে শ্বেতার সর্বাঙ্গ জুড়ে বিরাজ করতে লাগলো। শ্বেতার দুটি হাত এরিসের বুক পিঠে অবধ বিচরণ চালাতে লাগলো। একে একে শ্বেতার উন্মত্ত সকল স্থান এরিসের গভীর চুম্বনের স্পর্শে সিদ্ধ হতে লাগলো। শ্বেতা অন্যরকম একটা ঘরের মধ্যে চলে গিয়ে নিজের অজান্তে এরিসের শুট খুলে ফেলল। তারপর শার্টের উপরে কয়েকটা বোতাম খুলে ফেলে তার সমস্ত উন্মত্ত স্থানে পাগলের মতো চুম্বনে সিক্ত করতে লাগলো। এরপর যখন এরিস শ্বেতার গাউনের এক পাশে খুলে ফেলল তখন হঠাৎ শ্বেতার সম্মতি ফিরে এলো যেন। সাথে সাথে এরিসকে কিছুটা জোরে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল সে। মন চরম মুহূর্তে শ্বেতা এভাবে দূরে ঠেলে দেওয়া প্রথমে বিম্বল হলেও পরক্ষণে বেশ রেগে গেল এরিস। দ্রুত শ্বেতার কাছে গিয়ে তার দুগাল শক্ত হাতে চেপে ধরল সে। শ্বেতা ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠল। এরিসের রক্তিম চোখ জোড়ার মাঝে চোখ রেখে সে কিছুটা ভাঙা কণ্ঠেই বলল, আমরা এখন পার্টি সেন্টারের মধ্যে আছি অ্যারিস, প্লিজ কন্ট্রোল ইউর সেলফ। এরিস হঠাৎ করে যেন সম্মতি ফিরে এলো। বুঝতে পারলো শ্বেতার কথার মর্মান্ত। তাই ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে শ্বেতার গাল দুটি ছেড়ে দিল সে। শ্বেতা কিছুটা জোরে জোরে হাঁপাতে লাগলো। এরিস নিজের শার্টের বোতামগুলো লাগিয়ে নিয়ে তারপর শুট গায়ে পরে নিয়ে শ্বেতার গাউন ঠিক করে দিল। এরপর শ্বেতার কপালে একটা গাঢ় চুম্বন করে আলতো কণ্ঠে বলল, কি করব আমি বলো এডিকশন? তোমায় যে প্রতি মুহূর্তে গভীরভাবে পেতে ইচ্ছে হয় আমার। তুমি যে আমার জন্যে আস্ত এক নেশার স্তূপ, সেটা কি তুমি জানো? এরিস এখনই কথাবার্তা বেশ লজ্জা পেল শ্বেতা। তারপর এরিসকে অবাক করে দিয়ে সে হঠাৎ তার গলা দু হাতে জড়িয়ে ধরে তার মুখের সামনে মুখ এনে লাস্যময়ী ভঙ্গিতে বলতে লাগলো, তাই বুঝি মিস্টার? হুম হুম, তাহলে আমায় গভীরভাবে আগলে নিচ্ছেন না কেন শুনি? এরিস তার কোমর দু হাতে পেঁচিয়ে ধরে এক ভুরু আড়াআড়ি করে উঁচিয়ে বাঁকা হেসেই বলল, কারণ এরপর তুমি নিজে থেকেই আমায় আগলে নিবে, এতটা গভীর আর জোরালোভাবে আগলে নিবে যা দেখে আমি নিজেও হতবাক হয়ে যাব। শ্বেতা বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আপনি এতটা নিশ্চিত হয়ে কিভাবে বলছেন যে ঠিক এমনটাই হবে? এরিস তার নাকে নাক ঘষতে ঘষতে হাসি স্বরে বলল, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমার প্রতি তোমার হৃদয়ে বিন্দুমাত্র ভালোবাসা জন্মে থাকলে এমন একটা দিন খুব শীঘ্রই আসবে। তাদের কথাবার্তার মাঝখানে হঠাৎই বার কাউন্টারের পর্দা সরিয়ে ভেতরে প্রবেশ করলো এক লাস্যময়ী তরুণী। হাঁটু অবধি পৌঁছে থাকা ডার্ট রেড কালারের সিল্ক ড্রেস আর ওয়েস্টার্ন মেকআপের সাথে সোনালি চুলের বফ কাট হেয়ার স্টাইলে তাকে অন্তত আবেদনময়ী লাগছে। এখানে যে সে অনিচ্ছাকৃতভাবে প্রকাশ করে ফেলছে সেটা তার অপ্রস্তুত চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। দুজন কাপলের এমন অন্তরঙ্গ মুহূর্ত দেখে ফেলে অস্বস্তি সে পড়ছে বোঝাই যাচ্ছে। কিন্তু এরিসের চৌকস ও ধারালো সুদর্শন চেহারা দেখার পর থেকে সে ঘর লাগা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। এরিস তারা সে তার প্রাইভেট মুহূর্তে কারো এখনই অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ পর্যার পরনায় বিরক্ত হলো। সেটা তার চোখ মুখে স্পষ্ট দৃঢ়মান হলো। সেটাও এরিসের দিকে মেয়েটির এহনে সম্মোহীন দৃষ্টি দেখে তার দিকে সুচালো দৃশ্য তাকিয়ে রইল। এইদিকে মেয়েটি দুজনের এমন দৃশ্য দেখে অপ্রস্তুত হেসে রিনরিনে ইটালিয়ান ভাষায় বলতে লাগলো, আমি খুবই দুঃখিত তোমাদের এমন অন্তরঙ্গ মুহূর্তে হস্তক্ষেপ করার জন্যে। আমি আসলে ইচ্ছে করে এমনটা করিনি। আমি চলে যাচ্ছি। ইউ গাইস প্লিজ কন্টিনিউ।
বলে মেয়েটি পর্দার আগের মতো টেনে দিয়ে দ্রুত পদে সেখান থেকে বেরিয়ে গেল। মেয়েটি চলে যেতে এরিস একটা দীর্ঘশ্বাস ফেলে সেটাকে কেবিনেট থেকে নিচে নামিয়ে দিল। তারপর তার হাত ধরে এগিয়ে চলল মূল পার্টির উদ্দেশ্যে। সম্পূর্ণ পার্টি সেন্টার জুড়ে বেশ বড় করে ক্যাসিনোর আয়োজন করা হয়েছে, যেখানে ব্ল্যাকজ্যাক, পকার ও রুলেট খেলা হচ্ছে। সমস্ত অতিথিরা অ্যালকোহলের গ্লাস হাতে এদিক ওদিক জোড়া অথবা তাদেরও অধিক পার্টনার সহকারে ঘুরে বেড়াচ্ছে। এছাড়া সেন্টারের মধ্যে জায়গা বরাবর বৃহৎ স্টেজটিতে লাইভ মিউজিক, স্টপ ডান্স, টপ ডান্স অনুষ্ঠিত হচ্ছে। সম্পূর্ণ পার্টি এরিয়ার দেয়াল জুড়ে ইটালিয়ানের বিখ্যাত বড় মাফিয়াদের পিকচার টাঙানো। তাদের মধ্যে এরিসের মাফিয়া রূপী ছবিটি অন্তত দাম্ভিকতা সহকারে দেয়ালে স্থান পাচ্ছে। এরিস সেটাকে কিছু বিধ্বস্ত গার্ডের সাথে রেখে ফারহানকে সাথে নিয়ে ডিসকাশন টেবিলের দিকে চলে গেল। সেখানে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিলগুলো নিয়ে ডিসকাশন ও সাইন হবে। এরিসে যাওয়ার আগে সেটা কিছুটা ভয় পেয়ে গিয়ে তার হাত ধরে ফেলে সে হাতে হাত রেখে ও চোখের ইশারায় তাকে সান্ত্বনা দেয়। এতে সেটা নিজেকে স্বাভাবিক রাখার আপ্রাণ প্রয়াস চালায়। দীর্ঘক্ষণ যাবৎ এরিস তার ক্লায়েন্টদের সাথে মিটিং করছে। তাদের গম্ভীর আলোচনায় পার্টি সেন্টারের মধ্যে এক অদ্ভুত গম্ভীর স্থান করে নিয়েছে। শ্রেতা উপস্থিত নারী অতিথিদের সাথে সময় কাটাচ্ছে, লাইভ মিউজিক ও ডান্স এনজয় করছে এবং তাদের অনুরোধে ড্রিঙ্কসও করছে। এভাবে অনেকক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর হঠাৎ করে তার এক হাত টান পড়তে পিছন ঘুরে তাকালো শ্রেতা। তাকে সে দেখতে পেল জোসেফ কিটিয়ানো তার একটি হাত ধরে রেখে তার দিকে কামনার দৃষ্টি তাক করে তাকিয়ে আছে। শ্বেতা এতে বেশ ঘাবড়ে গিয়ে নিজের হাত ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো। তারপর চারপাশে তাকিয়ে দেখলো যে তার সাথে থাকা গার্ডরা এখানে উপস্থিত নেই এবং মেয়েগুলো ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। শ্বেতা রাগান্বিত স্বরে জোসেফ কিটিয়ানোর উদ্দেশ্যে তাতে দাঁত চেপে বলল, আমার হাত ছাড়ুন বলছি। আপনার এই আচরণের কথা এরিস এডিয়ানো জানতে পারলে এর ফলাফল ভালো হবে না বলে দিচ্ছি। জোসেফ কিটিয়ানো কিটকিট করে হেসে বলল, বলে আবারও কুচিতভাবে হাসতে লাগলো জোসেফ কিটিয়ানো। লোকটির এমন জঘন্য কথাবার্তা শুনে মাথায় রক্ত উঠে গেল শ্রেতা। তাই আগাপিছু না ভেবে জোসেফ কিটিয়ানোর প্যান্টের মেন পয়েন্ট বরাবর হাঁটু দিয়ে প্রচন্ড জোরে এক লাথি মারল সে। এতে সেই জায়গা ধরে ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলে আর্তনাদ করে উঠল জোসেফ কিটিয়ানো। মুহূর্তেই একটা বিশ্রী গালি দিয়ে সেটার চুলের মুঠি শক্ত করে চেপে ধরে সে তার গায়ে হাত তুলতে যাবে, ঠিক তখনই পিছন থেকে একটা পাথর কঠিন হাতে এসে জোসেফ কিটিয়ানোর হাতটা খপ করে ধরে ফেলল। তারপর সে কিছু বুঝে ওঠার আগেই তাকে নিজের দিকে ঘুরিয়ে তার মুখ বরাবর একের পর এক তীব্র ঘুষি বসাতে লাগলো এরিস। তৎক্ষণাৎ লোকটি মেজতে আস্তে পড়ে লুটিয়ে পড়ল। এরিস এখনো ক্ষান্ত হয়নি। জোসেফ কিটিয়ানো বুকের উপর বসে পড়ে তার মুখে এবং বুকে অসহ্য কিলঘুষি বসাতে লাগলো সে। সমস্ত শরীর তার প্রচণ্ড রাগে কাঁপছে, শিরা উপশিরা ফুলে ফেঁপে উঠে সমস্ত ধমনী জুড়ে রক্ত টকবক করে ফুটছে। একটা তীব্র উষ্ণ আভা তার শরীর থেকে ঠিক করে বের হচ্ছে। জোসেফ কিটিয়ানো সম্পূর্ণ রক্তাক্ত করে আধমরা করে ফেলেছে এরিস। উপস্থিত কেউ তাকে থামানোর কথা তো দূর, তার কাছে ঘেঁষার সাহসও পাচ্ছে না। সে তার দূর থেকে স্থির চিত্তে দৃষ্টি অবলোকন করছে, আর সে মোটেও ভয় পাচ্ছে না, বরং তার ঠোঁটের কোণে ফুটে উঠেছে এক নিষ্ঠুর তির্যক হাসি। এরিস অপরিসীম ক্রোধে ফসফস করতে করতে জোসেফ কিটিয়ানোকে বলল, আমার এডিকশনের গায়ে হাত দিয়েছিস তুই, তার সাথে বেয়াদবি করেছিস, কত বড় কলিজা তোর, দেখ এর পরিণাম ঠিক কি হয়। জোসেফ কিটিয়ানো তখন হাত জোর করে এরিসের কাছে নিজের প্রাণ ভিক্ষা চাইছে, কিন্তু এরিসের পাথর কঠিন মনে এই মুহূর্তে তার জন্য তিল পরিমাণও দয়া অনুভূত হলো না। পকেট থেকে রিভলভার বের করে তার সবগুলো বুলেট জোসেফ কিটিয়ানোর বুকে বিধিয়ে দিয়ে সম্পূর্ণ বুকটা ছাঁচড়া করে দিল সে। মুহূর্তে প্রাণ পাখি উড়ে গেল জোসেফ কিটিয়ানোর, রক্তে ভেসে গেল সমস্ত ফ্লোর, সেই সাথে উপস্থিত সকলে শিউরে উঠল। এই নিজের রক্তমাখা চেহারা শরীর নিয়ে উঠে দাঁড়ালো। তার দৃষ্টি এখনও জোসেফ কিটিয়ানোর দিকে স্থির, যেখানে
খেলা করছে তার প্রতি তীব্র ঘৃণা, আক্রোশ আর ক্রোধ। এরপর এরিস আশেপাশে তাকে কয়েকজন গার্ডকে নিশানা করে সহসা শুট করে দিল। উপস্থিত সবাই আবারও আটকে উঠল। এই গার্ডগুলো হলো তারা যারা সে তাকে সেই মুহূর্তে একা ফেলে চলে গিয়েছিল। এরপর কয়েকজন গার্ড কাঁপতে কাঁপতে এরিসের দিকে একটা পানির বোতল ও তোয়ালে এগিয়ে দিল। এরিস সেদিকেই চোখে মুখে পানি ছিটিয়ে দিয়ে তোয়ালে দিয়ে মুখ মুছে নিল। এরিস জোসেফ কিটিয়ানোর শরীরে প্রচণ্ড জোরে কয়েকটা লাথি দিল। তারপর সে তাকে দেখিয়ে সকলের দিকে ভয়ানক রক্তবরণ চোখু নিয়ে তাকে ভয়ঙ্কর আওয়াজে বলতে লাগলো, শি ইজ অনলি মাই গার্ল। যে যার দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে তার ঠিক এমন পরিণতি হবে, মাইন্ড ইট। কথাগুলো বলে সে তার হাত ধরে টানতে টানতে তাকে নিয়ে হন হন করে বাইরে বেরিয়ে গেল এরিস। তাদের পিছু পিছু ফারহান এবং অন্য গার্ডরা ছুটে চলো। আর উপস্থিত সকলে তখনও হতবিম্বল হয়ে তাদের যাওয়ার দিকে তাকিয়ে রইল। জোসেফ কিটিয়ানোর দলের লোকেরা সেদিকে উপস্থিত থাকলেও তারা কিছু করতে পারেনি, কারণ বর্তমানে এরিস এডওয়ার্ডের ক্ষমতার সম পরিমাণ ক্ষমতা তাদের কারোই নেই। তার সাথে এই মুহূর্তে পাঙ্গা নেওয়ার ক্ষমতাও কারো ছিল না। তবে মনে মনে ঠিক ফুটছে তারা, বলা যায় মোক্ষম সুযোগের অপেক্ষা করছে তারা। এদিকে এত কিছুর মাঝেও ভিড়ের মধ্যে এক রমণীর মুগ্ধ দৃষ্টি সারাক্ষণ তা করা ছিল এরিসের দিকে। তার ভয়ঙ্কর রক্তবরণ চেহারা ও দুঃসাহসী কর্মকাণ্ড মেয়েটিকে ভীষণভাবে মুগ্ধ করেছে। সবসময় সকল ছেলেদের প্রেমের প্রস্তাব রিজেক্ট করা মেয়েটি আজ ভীষণভাবে ক্রাশ খেয়ে গেল এক অপরিচিত পুরুষের প্রতি। ঠিক এমন একজন পুরুষেই সে এই জীবনে চেয়েছিল। মেয়েটি আর কেউ নয়, কিছু মুহূর্তে আগে এরিসার সে তাকে ঘনিষ্ঠ মুহূর্তে আবিষ্কার করা সেই মেয়েটি। তার নাম ক্যাথরিন ফ্যানার্জেন্ট। সেও ইটালিয়ানের একজন সুপরিচিত গ্যাংস্টারের মেয়ে। এরিসের সমতুল্য না হলেও একই ক্যাটাগরির মানুষ তার বাবা রাফায়েল ফ্যানার্জেন্ট। তবে এরিসের সাথে থাকা মেয়েটি তাকে বেশ ভাবিয়ে তুলল। তার জন্য আর সে এতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে। তবে কি মেয়েটা তার জন্য স্পেশাল কেউ? হোক তাতে কি, সেও বা কম সুন্দরী কিসে? এরিস তার রূপেও অ্যাট্রাকটিভ হতে পারে, বলা তো যায় না। অপরিসীম ও ভয়ানক রাগে এক নাগাড়ে চিৎকার করে যাচ্ছে এরিস। আন্ডারগ্রাউন্ডের ক্লাবের মেল ওয়াশরুমে অধিকাংশ জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে পড়ে আছে। সেই সাথে এরিসের সামনে পড়ে আছে কিছু গার্ডের মৃতদেহ। কিছু মুহূর্তের জন্য গার্ডের হাতে শ্বেতাকে দিয়ে ওয়াশরুমে গিয়েছিল সে। এর মধ্যে শ্বেতা সেখান থেকে গায়েব হয়ে গিয়েছে। ফারহান একজন ডিলারের সাথে একটা কাজে আলাপচিত সেরে এরিসের কাছে এসে এইসব দেখে রীতিমতো থমকে যায়। এরিস প্রচণ্ড রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে বলল, অকর্মার দল, টাকা দিয়ে এক একটা বলদ পুষে রেখেছি আমি, একটা কাজও ঠিকমতো করতে পারে না এরা। দুইবার শ্বেতাকে এদের হাতে দিয়ে সামান্য একটা কাজে যেতে পারি না আমি। এর মধ্যেই কোনো না কোনো একটা কাণ্ড ঠিকই ঘটে যাবে। এরপর এরিস একটা গার্ডের কলা চেপে ধরে ভয়ঙ্কর আওয়াজে বলল, আমার ওয়াইফ কোথায়? কোথায় আমার ওয়াইফ? এরিস চোখ মুখ এই মুহূর্তে ভয়ঙ্কর রকম লাল করে ফেলছে। অন্তত ভয়ঙ্কর লাগছে তার মুখবয়। গার্ডটি প্রচণ্ড ভয়ে কাঁপতে কাঁপতে আমতা আমতা করে বলল, আমরা ঠিকভাবে পাহারা দিচ্ছিলাম বস, কিন্তু ম্যাম হঠাৎ ওয়াশরুমের নাম করে সে যে ভেতরে গিয়েছিলেন আর বাইরে আসেননি। অনেকক্ষণ সময় অতিবাহিত হয়ে যাওয়াতে আমরা দ্বিধা ভরে ওয়াশরুমের দরজায় নক করতে থাকি, কিন্তু তিনি কোনো জবাব না দেওয়াতে আমরা দরজা ধাক্কা দিই। তবুও তার কোনো রেসপন্স না পাওয়াতে আমরা দরজা ভাঙার সিদ্ধান্ত নিই আর ঢুকে দেখতে পাই যে ম্যাম সেখানে নেই। সেখানের ভেতরে থাকা একটা সিক্রেট সুড়ঙ্গ দিয়ে তিনি পালিয়ে গেছেন। এতে আমাদের কোনো দোষ নেই স্যার। বলতে বলতে গার্ডটি কেঁদে ফেললো। এরিস তাকে ছিটকে দূরে সরিয়ে দিল। তারপর প্রচণ্ড এক হুঙ্কার দিয়ে উঠল। ফারহান অন্তত সাহস সঞ্চয় করে তার দিকে ছুটে এসে ভয়াতক স্বরেই বলল, স্যার, ম্যাম সুযোগ বুঝে কোথাও পালিয়ে গেছেন, আমাদের তাকে দ্রুত খুঁজে বের করতে হবে। হঠাৎ এরিস ভয়ানক অট্টহাসি দিয়ে উঠল। উপস্থিত সকলে অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। এরিস ভয়ঙ্কর রক্তিময় শূন্য দৃষ্টিতে ওপর দিকে দৃষ্টি নিবদ্ধ করে হিমশীতল আওয়াজে বলতে লাগলো, যেখানেই ছুটে পালাও না কেন এডিকশন, তোমার গন্তব্য তো কেবলমাত্র এই একটি স্থানে, ওয়ান অ্যান্ড অনলি অ্যারিস। বোকা পাখি আমার, সারাদিন মুক্ত আকাশে ওড়ার পর তোমায় অবশ্যম্ভাবী ভাবে অ্যারিস নামক নিরেই ফিরতে হবে।
হোক সেটা তোমার অবাধ্য হৃদয়ের অসহনীয় তাড়নায় অথবা আমার আসক্তিপূর্ণ তীব্র ভালোবাসায়। অপরদিকে কালো রঙের একটা ল্যাম্বরগিনি ইটালির মসিনো প্রশস্ত ফাঁকা হাইওয়ে জুড়ে তীব্র গতিতে ছুটে চলছে। সেখানে বসে আছে দুজন রমণী, শ্বেতা এবং তার বিশ্বস্ত ফিমেল অ্যাসিস্ট্যান্ট আমেলিয়া, যাকে সে তার প্রফেশনাল ও পার্সোনাল লাইফে সব কিছু খুলে বলেছে। এই মুহূর্তে আমেলিয়া গাড়ি ড্রাইভ করছে এবং শ্বেতা ফ্রন্ট সিটে বসে এক গালে হাত দিয়ে রাস্তার দিকে উদাদিশে তাকিয়ে আছে। এরিসের কবল থেকে অবশেষে সে পালাতে সক্ষম হয়েছে, তবে মনে কিছুতেই শান্তি পাচ্ছে না সে। বারবার তার মন উদাস আর বিষণ্ণ হয়ে যাচ্ছে। সেটা তার বিশ্বস্ত টিমের মধ্যে খবর পেয়েছে নাদিরা খান ও মাশরাফি খান ইটালিয়ার মাফিয়াদের সাথে ষড়যন্ত্র করে নীলিমার এই অবস্থা করা ব্যক্তি অর্থাৎ তার খোঁজ লাগাচ্ছে। খুব দ্রুত হয়তো পেয়েও যাবে এবং তার ক্ষতি করার চেষ্টা করবে। তাই আসন্ন বিপদ থেকে বাঁচতে এবং তাদের নির্মূল করতে আগে ভাগে শ্বেতা এমন ব্যবস্থা নিতে হয়েছে। এই জন্যই মূলত তার এইভাবে পালিয়ে আসা। শ্বেতা মনে মনে বলতে লাগলো, আমায় ক্ষমা করে দিও অ্যারিস, না চাইতেও তোমার কাছ থেকে পালিয়ে আসতে হলো আমায়, কিন্তু এছাড়া যে আমার আর কোনো উপায় ছিল না। সমস্ত বাধা বিপত্তি মোকাবেলা করে আমাদের চলার পথ মসৃণ করে আমি আবারও তোমার কাছে ফিরে আসব, এটা আমার তোমার প্রতি ওয়াদা রইল। আমেলিয়া নামটা শর্টকাটে লিয়া বলবো। লিয়া শ্বেতার দিকে একবার দৃষ্টি তাক করে গাড়ি ড্রাইভ করতে করতেই বলো, স্যারের কাছ থেকে এভাবে পালিয়ে এসে আপনি ঠিক করেননি ম্যাডাম। শ্বেতা পুরো কুচকে বলল, মানে কি বলতে চাইছো তুমি? লিয়া একটা দীর্ঘশ্বাস ফেলেই বলো, মানে স্যারকে সবটা বলে আপনাদের একসাথে মিশন স্টার্ট করা উচিত ছিল। এখন তার থেকে এভাবে পালিয়ে এসে আপনি তাকে ক্রুদ্ধ করে দেওয়ার পাশাপাশি নিজের সেফটি জোনও হারালেন। তবে আমার মনে হয় তিনি প্রতিবারের মতো ঠিকই আপনাকে খুব দ্রুত খুঁজে বের করবে। আপনার বিপদে প্রতিবারের মতো তিনি ঝাঁপিয়ে পড়বেন। সেই সাথে শাস্তিস্বরূপ আপনার কপালে যে কী আছে সেটা স্বয়ং তিনি আর গডই ভালো জানেন। বলে লিয়া ঠোঁট চেপে কিছুক্ষণ হাসলো। শ্বেতা লিয়ার কথা শুনে কিছুটা ঘাবড়ে গেল, পরক্ষণে তাকে ঝাঁকি দিয়ে বলে উঠল, উফ, তুমি বেশি কথা বলো অ্যামেলি। এমনিতেই দুনিয়ার ঝামেলায় জড়িয়ে থাকে অ্যারিস, তাকে আবার নতুন করে এসব ঝামেলায় জড়াতে চাই না আমি। আর ধরতে পারলে সে আমায় কি করবে দেখা যাক। লিয়া কিছু না বলে ঠোঁট চেপে হাসতে লাগলো। মুখে এমন কনফিডেন্সলি কথা বলো, মনে মনে শ্বেতা ঠিকই ঘাবড়ে গিয়ে ভাবছে এবার এরিস তাকে ধরতে পারলে কি করবে কে জানে, হয়তো বড়সড় কোনো কাণ্ড ঘটাবে মনে হচ্ছে। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? ইটালির একটা আন্ডারগ্রাউন্ড প্লেসে বর্তমান সহস্র পাহাড়ে নিমজ্জিত রয়েছে। রাত্রির অন্ধকার উপলক্ষ করে অসংখ্য কালো পোশাকধারী সহস্র গাছ জ্বলজ্বল করছে ও সতর্ক চাহনিতে চারিদিকে পাহারায় জাল বিস্তারিত করে রেখেছে। তাদের দৃষ্টি অতিক্রম করে কারোর সুযোগ নেই ভিতরে প্রবেশ করার। প্লেসের উপরের দিকটা যতটা অন্ধকারাচ্ছন্ন, নিচের দিকটা ঠিক ততটাই আলোকশূন্য। অত্যাধুনিক ধাঁচে ও আসবাবপত্রে নিমজ্জিত প্লেসের প্রতিটা কর্নায় কর্নায় গার্ডরা পাহারিত। মাফিয়া সাম্রাজ্য জৌলুসে প্রভাবিত বৃহৎ প্লেসে গরুগম্ভীর আচরণে অবস্থান করছে তিনজন মানুষ, অন্তোনিও, রিকর্ড, নাদিরা খান এবং মাশরাফি খান। অন্তোনিও হৃদয় ছিল আলেকচন্দ্র কার্লো অন্যতম বিশ্বস্ত সহযোগী ও অনুচর। আলেকচন্দ্র কার্লোর মৃত্যুর পরে তার অনুপস্থিতিতে তার বৃহৎ সাম্রাজ্য বর্তমানে সেই পরিচালনা করছে। সেই সাথে তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য সুযোগ বুঝে অপেক্ষাও করছে। তার এই সুযোগ আরও এক ধাপ এগিয়ে গিয়েছে নাদিরা খান ও মাশরাফি খানের জন্য। রেড ওয়ারের গ্লাসে চুমুক দিতে দিতে আন্তরিক রিকর্ডের তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ নাদিরা খান ও মাশরাফি খানকে পর্যবেক্ষণ করলেন। তারা দুজন বেশ সাবলীল ভঙ্গিতে ড্রিঙ্কস করে যাচ্ছে, যেন অন্তোনিও রিকার্ডোর সাথে তাদের বহুদিনের সাক্ষাৎ। সবশেষে দীর্ঘক্ষণের নীরবতা ভেঙে অন্তোনিও রিকার্ডো তাদের দুজনের উদ্দেশ্যে পরিষ্কার ইংরেজিতে বলে উঠলেন, তার মানে আপনারা দুজন
অ্যারিস এড্রিয়ানোর আত্মীয় হন, সেই সাথে আপনারা এটাও জানেন অ্যারিস এড্রিয়ানো আমাদের শত্রুপক্ষের প্রধান ব্যক্তি। সে আমাদের শত্রু, মানে আপনারাও আমাদের শত্রু। তবু জেনে শুনে বাঘের গুহায় কেন পা দিলেন সেটা সম্পর্কে জানতে ভীষণ কৌতূহল বোধ হচ্ছে। নাদিরা খান ড্রিঙ্কস করে গ্লাস নামিয়ে রেখে ঠোঁটের কোণে তীর্যক মুচকি হাসি রেখা ঝুলিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে আন্তরিক অরিকাদরের দিকে তাকালেন। অফ হোয়াইট কালারের একটি কুরব শাড়ি পরিহিত অবস্থায় তাকে বেশ লাস্যময়ী লাগছে। তার পাশে মাশরাফ খান বুটেড হয়ে বসে আছেন। নাদিরা খান নমনীয় কণ্ঠেই বলতে লাগলেন, অ্যারিস অ্যাড্রিয়ানোকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। বলতে গেলে এই মুহূর্তে তার সাথে আমাদের কোনো ধরনের যোগাযোগ কিংবা সম্পর্ক নেই। আমরা কেবল আপনার কাছ থেকে একটা সাহায্য নিতে এসেছি এবং বিনিময়ে আপনাকেও সাহায্য দিতে এসেছি। আন্তনিও রিকার্দো ফোরোকোসকে অবাক কণ্ঠে জিজ্ঞাসা করলেন। তো সেই সাহায্যটা কি? নাদিরা খান কিছুক্ষণ চুপ করে থেকে দৃঢ় কণ্ঠে বলেন, অ্যারিস অ্যাড্রিয়ানোকে বরবাদ করতে আপনাকে সাহায্য করা। আন্তনিও রিকার্দো কিছু মুহূর্তে চুপ থাকলেন। হয়তো ঘনিষ্ঠ কাউকে নিজেই ঘনিষ্ঠ কোনো আত্মীয়র ক্ষতি করার জন্য চুক্তি করতে দেখে তিনি বেশ বিস্মিত হলেন। তবে বেশিক্ষণ সে বিস্ময় টিকল না। তাদের মাফিয়া সাম্রাজ্যে এইসব বিশ্বাসঘাতকতা, হৃদয়হীনতা অতি স্বাভাবিক ব্যাপার। অন্তনির রিকার্দো বললেন, না, আমার মতো এত শক্তিশালী একজন গ্যাংস্টার আপনার মতো এত মামুলি একজন মানুষের সাহায্য কেন করবে? নাদিরা খান ফিসেল হেসেই বললেন, অ্যারিস অ্যাড্রিয়ানোর ক্ষতি করার হলে আপনি বহু আগেই করে ফেলতে পারতেন। সেটা যখন করতে পারেননি তখন আমার সাহায্যই আপনাকে নিতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। আর জানেন তো, কাছের মানুষ খুব সহজেই মানুষের পিঠে ছুরি বসাতে পারে, কারণ তাদের দুর্বলতার সম্বন্ধে তারাই সবচেয়ে ভালোভাবে জেনে থাকে। আন্তনিও রিকার্দো কিছু সময় ফুরুকুসকে নাদিরা খানের দিকে তাকিয়ে রইলেন। পরক্ষণে মাশরাফ খান বলে উঠলেন, আমাদের কথাবার্তা আমরা ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছি। আমরা এরিস এন্ডিয়ারকে বরবাদ করতে আপনাকে সাহায্য করব। আর আপনি আমাদের মেয়ে নীলিমাকে আঘাত করা ব্যক্তিটির সম্পর্কে সন্ধান দিয়ে তাকে আমাদের হাতে তুলে দিবেন। নাদিরা খান আন্তনিও রিকার্দোর দিকে শয়তানি হাসে হাত বাড়িয়ে দিয়ে বলেন, তাহলে ডিল ডান মিস্টার আন্তনিও রিকার্ডো। আন্তনিও রিকার্দো কিছু সময় চুপ করে থেকে নিজেও একটা পৈশাচিক হাসি হেসে নাদিরা খানের হাতে হাত মিলিয়ে শীতল কণ্ঠে বলেন, ডান। সে তার ল্যাম্বরগিনি গাড়িটা এই মুহূর্তে আন্তনিও রিকার্দো আন্ডারগ্রাউন্ড প্লাস থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থান করছে। শত্রুদের দৃষ্টিসীমার বাহিরে নিরাপদ দূরত্বে অবস্থান করছে তারা। রাতের অন্ধকার তাদেরকে ঢেকে রাখতে পারলেও সে তার চোখের তীক্ষ্ণ জলজলে দৃষ্টি আড়াল করতে সক্ষম হলো না। ব্ল্যাক কালার ক্রপ টপ আর অপর ব্ল্যাক স্যুট ও জিন্স পরিহিত অবস্থায় হাতে রিভলভার নিয়ে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে শ্রেতা। তার পিঠ অবধি খোলা বাদামি চুলগুলো তীব্র বাতাসে উড়াউড়ি করছে। সে তার পাশে দাঁড়ানো আমেলিয়া রশি, তার বিশ্বস্ত ও পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তাদের পিছনে আরও অসংখ্য গাড়ি বর্তমানে গার্ডদের দখলে রয়েছে। দীর্ঘক্ষণ পিনপতন নীরবতার পর শ্বেতা গরুগম্ভীর আওয়াজে বলে উঠলেন, আমাদের এখনই মিশন স্টার্ট করতে হবে এমিলি। আন্তনিও রিকার্দো, নাদিয়া খান আর মাসরিফ খান প্যালেসের ভেতরেই অবস্থান করছে। তারা আমাদের হাতের নাগাল থেকে বেরিয়ে যাওয়ার আগেই আমাদের তাদের দিকে আক্রমণ করতে হবে। আমেলিয়া হাতে থাকা ম্যাপটা শ্বেতার দিকে বাড়িয়ে দিয়ে বলল, এখানে ওই আন্ডারগ্রাউন্ড প্যালেসের সমস্ত নারী নক্ষত্র পুঙ্খানুপুঙ্খভাবে ডিজাইন করা রয়েছে। আমাদের সকল গার্ডরা সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়বে, আর আমি ও আপনি সামনের দিক থেকে আক্রমণ করব। শ্বেতা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তারপর কিছুটা দূরত্বে সেই প্যালেসের দিকে তাকিয়ে থাকতে থাকতে হিমশীতল কণ্ঠেই বলল, আজকের মধ্যেই ওদের সর্বনাশের সূচনা হবে আমার হাতে।
ওদের ধ্বংস সুনিশ্চিত করে তবেই দম নেব আমি। আমার অতীত যারা বরবাদ করে দিয়েছে, আমি তাদের ভবিষ্যৎ নির্মূল করে দেব। তীব্র গতিতে গাড়ি ড্রাইভ করে যাচ্ছে ফারহান। তার পাশে বসে আছে স্বয়ং মাফিয়া বস এরিস এড্রিয়ানো। তাকে বাহির থেকে বর্তমানে ভীষণ শান্ত দেখালেও ভিতরে ভিতরে সে অগ্নিগিরির লাভার উত্তোলিত হচ্ছে, যেটা সম্পর্কে বেশ ভালোভাবে অবগত রয়েছে ফারহান। তাই ভেতরে ভেতরে সে ভয় পেলেও বাহির থেকে নিজেকে যথাসম্ভব শান্ত রাখলো। এরিসের বোগাটিং চিরন গাড়িটি অনুসরণ করছে এই ব্র্যান্ড আরও 1 ডজন গাড়ি। মিলানের ব্যস্ত হাইওয়ে জুড়ে গাড়িগুলো প্রচণ্ড গতিতে সরপির ভঙ্গিতে এগিয়ে চলছে, যেন কোনো মহাযজ্ঞ উদ্ঘাটন করতে তাদের এই দাম্পিক পথ চলা। একটা সর্বনাশের সূচনা হওয়ার জন্য তারা সর্বদলে প্রস্তুত। এরিস হঠাৎ করেই কারের উইন্ডো মিররে হাত দিয়ে একের পর এক আঘাত করতে লাগলো। ফারহান বিস্মিত হয়ে সেদিকে তাকাতেই বেশ ঘাবড়ে গেল। তবে কিছু না বলেই সে আগের মতোই ড্রাইভ করতে লাগলো। এদিকে মিররে ফাটল ধরে এরিসের হাত রক্তাক্ত হয়ে গেছে, তবুও সেই দিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে রাগে ফুঁসতে ফুঁসতে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। সে তার হঠাৎ এইভাবে তাকে ছেড়ে পালিয়ে যাওয়া এবং সে তাকে ছাড়া এতগুলো মুহূর্তে থাকায় সে রীতিমতো উন্মাদে পরিণত হচ্ছে। নিজেকে শান্ত রাখা তার পক্ষে ভীষণ কষ্টকর হয়ে যাচ্ছে। এরিস কিছু একটা শান্ত হতেই ফারহান বেশ ভয়ে ভয়ে বলল, স্যার প্লিজ শান্ত হন, এভাবে উত্তেজিত হয়ে পড়বেন না। ম্যামের লোকেশন ট্র্যাক করা হয়েছে, খুব দ্রুতই আমরা তার কাছে পৌঁছে যাব। এরিস চোখ জোড়া বন্ধ করে হিমশীতল কণ্ঠেই বলল, ও যেখানে গেছে জায়গাটা কতটা বিপজ্জনক সেই ধারণা কি ওর আছে? এত বেশি সাহস দেখাতে গেছে কেন ও? এখন ওর যদি কিছু হয়ে যায় আমি নিজেও জানি না তখন আমি কি করব। শুধু জানি ধ্বংস করে দেব সব কিছু। রিল্যাক্স স্যার, আমরা আমাদের ডেস্টিনেশনের খুব কাছাকাছি পৌঁছে গেছি। আশা করি ম্যামের কিচ্ছু হবে না। তারপর একটি থেমে ফারহান বলল, স্যার আমার মনে হয় আন্তোনিও রিকার্দো আপনাকে চেকমেট করার জন্য কোনো নতুন ষড়যন্ত্র আসছে। না হলে সুদূর বাংলাদেশ থেকে নাদিরা খান আর মাশরাফি খান কেন তাদের কাছে ছুটে আসবে? অবশ্য বাংলাদেশেও ছিল বলে আমার মনে হয় না, কারণ বেশ কিছুদিন আগে তারা হঠাৎ করে লাপাত্তা হয়ে গিয়েছিল। ফারহানের কথায় প্রত্যুত্তরে এরিস হঠাৎ প্রচণ্ড আওয়াজ করে হেসে উঠল। ক্রমশ তার হাসির আওয়াজ ভয়ানক অট্ট হাসিতে রূপান্তরিত হলো। ফারহান অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। অনেকক্ষণ যাবৎ হাসার পর এরিস হঠাৎ করে শান্ত হয়ে গেল। তার মুখভঙ্গি আগের ন্যায় হিমশীতল ও কঠোর হয়ে গেল। তারপর সে ডিপ হাঁকসি হয়ে যে বলতে লাগলো, আমার সাম্রাজ্যে আমায় চেকমেট করার ক্ষমতা একমাত্র আমার রানীর। আমি আমার বিনাশকারিণীকে যে কোনো মূল্যে আমার কাছে চাই। আন্তোনিও রিকার্দোর সম্পূর্ণ প্রাসাদ ঘিরে ফেলেছে সেটেল গার্ডরা। এতটাই সূক্ষ্ম পরিকল্পনা, তারা প্রাসাদের প্রতিটা কণায় কণায় প্রভাব বিস্তার করেছে যে কেউ তাদের উপস্থিতির আগ পর্যন্ত কোনো কিছুটি টের পাবে না। সবটাই মূলত সেতার আমিলিয়ার মিলিত পরিকল্পনার ফল। বর্তমানে তাদের নিয়ন্ত্রণে গোটা প্লেস। আন্তোনি রিকার্দোর খবর পাওয়া মাত্রই নিজে এবং নিজের বিশ্বস্ত সহযোগীদের নিয়ে আক্রমণ করতে ছুটে আসছে। তার গার্ডরা প্রতিপক্ষের সাথে আক্রমণ শুরু করে দেয়। শুরু হয়ে যায় দুই পক্ষের মাঝে তীব্র গোলাগুলি। সমস্ত নীরব প্রসাদ প্রকম্পিত হয়ে ওঠে ভারী গোলাগুলির আওয়াজে। নাদিরা খান ও মাশরাফ খান লুকিয়ে পড়ে একটা নিরাপদ স্থানে আশ্রয় নিলেন। তারা বর্তমান ভীত সন্তুষ্ট হয়ে পড়লেও মনোবল হারায়নি। দীর্ঘক্ষণ যাবৎ দুই পক্ষে গোলাগুলির মধ্যখানে রিভলভার হাতে গুলি করতে করতে প্লাসের ভিতরে আগমন ঘটে সেথা ওর অ্যামেলিয়ার। দুজন সূক্ষ্ম হাতে প্রতিপক্ষের গার্ডগুলোকে একের পর এক নিশানা লাগিয়ে যাচ্ছে এবং তাতে সফলও হচ্ছে। এক সময়কার ভীতু ছেতার আজকে এভাবে মানুষকে গুলি করতেও একটু হাত কাঁপছে না। অবশ্যই ওদেরকে মানুষ বলে ভুল হবে, এখানে এক একটা অমানুষ রয়েছে। আন্তোনি রিকার্দো এবং তাদের সহযোগীদের দ্রুত আটক করে ফেলা হলো। সকলে বন্দী হয়ে গেল সেতার সামনে। আন্তোনিও রিকার্দো সেতাকে দেখে চিনতে না পেরে নিজেকে ছাড়াতে চেষ্টা করে ছটফট করতে করতে রাগান্বিত স্বরেই বলল, আমাকে তো আমি কখনো দেখিনি, তাহলে আমার সাথে কিসের শত্রুতা তোমার?
কেন আমার প্যালেসে আক্রমণ করে আমায় এভাবে বন্দি করেছ? এর পরিণাম কিন্তু একটু ভালো হবে না। শ্রেতা একটা বাঁকা হাসি হেসে সামনে থাকা রয়্যাল চেয়ারে পায়ের উপর পা তুলে বসে ভরাট ও শীতল শরীর বলল, আমার সাথে তোর কিসের শত্রুতা সেটা তোর পরে জানলেও চলবে, তবে জেনে রাখ, আজ আমার হাত থেকে তোর কিংবা তোর কোনো সহযোগীরই নিস্তার নেই। সকলকেই আমার হাতে মরতে হবে। শ্বেতার আওয়াজ পেয়ে নাদিয়া খান কি মনে করে হঠাৎ আড়াল থেকে বেরিয়ে এসে শ্বেতাকে এক পলক দেখে নিলেন। মুহূর্তেই চমকে উঠলেন তিনি। তারপর তাড়াতাড়ি মাশরাফি খানকে ডেকে এনে শ্বেতাকে দেখিয়ে তিনি বললেন, আরে এটা তো সেই মেয়ে, মাহিরা শেহরি শেখ। নীলিমা অ্যাক্সিডেন্ট করে কোমাতে যাওয়ার আগ পর্যন্ত বিড়বিড় করে এর নামই তো বলছিল। আমি তখন ওর কথাটা বুঝতে পারিনি, কিন্তু ওকে দেখে হঠাৎ করে ব্যাপারটা আমার মাথায় চলে এলো। মাসিফ খানও অবাক চোখে শ্বেতার দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ চুপ থেকে নাদিয়া খান দ্রুত অস্থির কণ্ঠেই বলল, আমি এখন শতভাগ নিশ্চিত যে এই মারিয়া শেহরি শেখই আমার মেয়ে নীলিমার অ্যাক্সিডেন্ট করিয়েছে। হয়তো এর পেছনে বড় কোনো কারণ আছে, তবে কি কারণ আছে সেটা আমরা পরবর্তীতে ওর কাছ থেকে জানতে পারবো। তার আগে ওকে আমাদের কবজায় নিতে হবে। কিন্তু এই মুহূর্তে মারিয়া শেহরি শেখকে আমি কোনোভাবেই ছাড়ছি না। কথাগুলো বলে তিনি সুযোগ খুঁজছেন আন্তোনিও রিকার্দোর সাহায্য করে পুরো ঘটনা নিজের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য। হঠাৎ করে একটা বুদ্ধি খেলে গেল তার মাথায়। তারা যে রুমে তিনজন মিলে ড্রিঙ্কস করছিলেন সেটার প্রতিটা কোণায় কোণায় খুঁজে একটা রিভলভার খুঁজে পেলেন তিনি। সেটাতে আগে থেকেই বুলেট লোড করাই ছিল। সেটা হাতে নিয়ে সকলের চোখের অগ্রসরে গিয়ে তিনি এগিয়ে গেলেন শ্বেতার দিকে। তারপর এক ঝটকায় সেটাকে পিছনে গিয়ে মাথার বাম পাশে রিভলভার ঠেকিয়ে ধরলেন। মুহূর্তে উপস্থিত সকলে প্রবল বিস্ময়ে তার দিকে তাকালো। এমিলিয়া চিৎকার করে বলে উঠলেন, ম্যাম। শ্বেতা হচকিত হয়ে নিজেকে বন্দি অবস্থায় দেখেও শান্ত থাকলো। শ্বেতার গার্ডরা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। অপরদিকে অন্তনি, রিগট এবং তাদের গার্ডদের মুখে হাসি ফুটল। নাদিয়া খান শ্বেতার দিকে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলেন, এবার তোমার খেলা শেষ মাহিরা শেহরি শেখ। অনেক খেলেছো তুমি, এবার আমরা তোমার সাথে খেলবো। তারপর সেটার গার্ডদের উদ্দেশ্যে নাদিয়া খান বললেন, তোমরা সবাই গার্ড নামিয়ে স্যারেন্ডার করো বলছি, না হলে তোমাদের ম্যামকে আর জীবিত রাখতে পারবে না। শ্বেতার চোখের ইশারায় এমিলিয়া এবং গার্ডরা তাদের গান নামিয়ে রাখলো। আন্তোনিও রিকার্ডোর গার্ডরা মুহূর্তেই তাদের বন্দি করে ফেললো। এদিকে আন্তোনিও রিকার্ডোর ছাড়া পেয়ে কুটির হাসতে হাসতে শ্বেতার কাছে এসে দাঁড়ালো। তারপর হঠাৎ নিজের মুখভঙ্গি প্রচণ্ড কঠোর করে শ্বেতার চুলের মুঠি ধরে তার গাল একের পর এক থাপ্পড় মারতে লাগলো। শ্বেতার দুই গাল প্রচণ্ড লাল হয়ে নাক ও ঠোঁটের কোণা বেয়ে অনর্গল রক্ত বেরোতে লাগলো। তবু শ্বেতা একটা আওয়াজ পর্যন্ত করেও না। এমিলিয়া শ্বেতার এই অবস্থা দেখে কাঁদতে লাগলো। তাদের গার্ডরা অসহায় দৃষ্টিতে মাথা নিচু করে নিল। অন্তনিও রিকার্দো শ্বেতাকে ছটকা মেরে মেঝেতে ফেলে দিয়ে তার পেটের উপর একের পর এক আঘাত করতে লাগলো। শ্বেতা ব্যথায় কুকরিয়ে গিয়ে বেড জোরে একটা আর্তনাদ করে উঠল। আন্তোনিও রিকার্দো শ্বেতার মুখের কাছে হাঁটু ভেঙে বসে হিস হিস আওয়াজে বলতে লাগলো, খুব বেশি সাহস হয়ে গিয়েছে তোর, তাই না? আমার সাথে পাঙ্গা নিতে গিয়েছিলি, এবার দেখ তোর ঠিক কী হাল করি আমি। পাশ থেকে নাদিয়া খান এগিয়ে এসে শ্বেতার দুই চোয়াল শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, তুই আমার মেয়ের এই হাল করেছিস তাই না? এবার তোরও আমি ঠিক একই হাল করব। বলে শ্বেতাকে পাশে থাকা হকি স্টিক দিয়ে একের পর এক আঘাত করতে লাগলো নাদিরা খান। সেটা প্রচণ্ড ব্যথায় কুকড়ে গেল, রক্তাক্ত হয়ে গেল তার সমস্ত শরীর। তবু তার মুখ দিয়ে আর একটাও আর্তনাদ পর্যন্ত বেরোলো না। মাশরাফি খান এগিয়ে এসে নাদিরা খানের উদ্দেশ্যেই বললেন, এত কষ্ট কেন করছো নাদিরা? সোজাসুজি একে উপরে পাঠিয়ে দিলেই তো হয়। বলে মাশরাফি খান যেই নিজের হাতে থাকা রিভলভার দিয়ে সেটাকে শুট করতে যাবে, অমনি তীব্র গতিতে একটা শক্তিশালী বুলেট এসে তার হাতে বিদ্ধ হয়ে গেল। প্রচণ্ড জোরে আর্তনাদ করে রিভলভার ছিটকে ফেলে দিল মাশরাফি খান।
তারপর হাত চেপে ধরে অসহনীয় যন্ত্রণায় নাদিরা খান, আন্তনিও, রিকার্ডের সহ অপরিচিত বাকিরা তাকালো বুলেটে উৎসাহ স্থানের দিকে। তৎক্ষণাৎ তাদের দৃষ্টিগোচর হলো সম্পূর্ণ হোয়াইট আউটফিট সহকারে অন্তত সজাগ্য নিয়ে দাঁড়িয়ে থাকা এরিস এড্রিয়ানের দিকে। তার এক হাতে একটি রিভলভার ধরে রাখা, অপর হাতে মার্লোবারো ব্র্যান্ডের একটি সিগারেট চেপে ধরা রয়েছে। তার চোখজোড়া এই হিমশীতল হয়ে রয়েছে, অথচ সেখান থেকে যেন ভয়ঙ্কর অগ্নিয়গিরির জ্বলন্ত লাভা উদ্গীরিত হচ্ছে। তার পাশে দাঁড়ানো ফারহান এবং কয়েকটা সশস্ত্র গার্ড। সে তার রক্তাক্ত আহত শরীর নিয়ে ধীর গতিতে এরিসের দিকে তাকালো। অজান্তে তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক টুকরো প্রশান্তির হাসি, যেন এমন কিছু ঘটবে তার দৃঢ় বিশ্বাস ছিল। অপরদিকে এরিসের দৃষ্টি শ্বেতার দিকে স্থির হতেই তার প্রচণ্ড শীতল ভয়ঙ্কর লামিমায় আচ্ছাদিত চোখ জোড়াতে নেমে এলো এক অসহনীয় তীব্র যন্ত্রণার সুস্পষ্ট ছায়াপাত। কিন্তু সেটা চোখ ব্যতীত শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গে প্রকাশ হলো না। এতে বেশ অবাকই হলো শ্রেতা। এরিসের উপস্থিতি টের পেতেই আন্তনিও, রিকার্ডো গার্ডের একের পর এক গুলি বর্ষণ শুরু করলো। পাল্টা আক্রমণ চালালো এরিসের গার্ডরাও। মুহূর্তে আবারও কিছুক্ষণ আগেই পরিস্থিতির ন্যায় রূপ নিল সমগ্র মাফিয়া প্রসাদ। এরিস নিজে অন্তত দক্ষ ভঙ্গিতে একের পর এক শুট করে প্রাণ কেড়ে নিল তাদের অগণিত গার্ডের। তার প্রতিটি আক্রমণে শয়ে শয়ে মৃতদেহ পড়ে যেতে লাগলো মেঝেতে। মুহূর্তে মৃতদেহের সংখ্যা কয়েক গুণ বৃদ্ধি পেয়ে গেল। পরিবেশ আগে থেকেও বহুগুণ ভয়ানকভাবে রূপ নিল। রক্তের সমুদ্রে ন্যায় হয়ে গেল সম্পূর্ণ ফ্লোর। বারুত রক্তে বিভৎস দুর্গন্ধে ছেয়ে গেল চারপাশ। এক সময় সব কিছুকে উপেক্ষা করে সে তার নিকট স্থির পদক্ষেপে এগিয়ে গিয়ে তার দিকে কিছুক্ষণ শীতল দৃষ্টি নিক্ষেপ করে রাখলো এরিস। সে তার চোখ জোড়ায় আশার আলো জ্বলে উঠল, কিন্তু এরিসের নির্লিপ্ত চাহনি দেখে সে পুরোপুরি দমে গেল। এরিস তার কাছে হাঁটু ভেঙে বসে তাকে এক টানে নিজের কোলে তুলে নিল। সে তার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকলেও সে দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিল। সে তা এতে ভীষণ আহসাত হলো। হৃদয়ে এক তীক্ষ্ণ যন্ত্রণা অনুভব করলো সে। তবু তার নিস্তেজ শরীরটা চুপচাপ পড়ে রইল এরিসের দুই বাহু বন্ধনের মাঝে। এদিকে সে তাকে কোলে করে নিয়ে যেতে দেখে নাদিরা খান দ্রুত কদমে এরিসের সামনে এসে তার পট আটকে দাঁড়ালেন। এরিস ফুরু কুচকে তার দিকে কিছুক্ষণ অন্তত তীক্ষ্ণ ও শীতল দৃষ্টি তাকিয়ে থাকলো। নাদিরা খান তাতে ভ্রুক্ষেপ না করে দ্বিধাহীন কণ্ঠেই বলল, এই মেয়েটি তোমার কে হয়? তাকে বাঁচানোর জন্য শত শত গার্ড নিয়ে এসে এমন ধ্বংসযজ্ঞ চালাচ্ছ কেন? হঠাৎ করে এরিসের ঠোঁটের কোণে খেলে গেল এক ভয়ঙ্কর পৈশাচিক হাসি, যেটা দেখে নাদিরা খানের আত্মরাত্মা পর্যন্ত কেঁপে উঠল। এরিস নাদিরা খানের কানের কাছে মুখ নিয়ে অন্তত শীতল আওয়াজেই বলে উঠলেন, জাস্ট ওয়েট এ মিনিট ফুপিমণি। বলেই নাদিরা খানকে পাশ কাটিয়ে চলে গেল। আন্ডারগ্রাউন্ডের প্লেস থেকে বেরিয়ে আসলো এরিস। তারপর তার গাড়ির ব্যাক সিটে সেটাকে শুইয়ে দিল। তারপর পিছু পিছু আলমিয়া ছুটে এলো। এরিসের ইশারায় ব্যাক সিটে সে তার পাশে গিয়ে বসে তার মাথাটা নিজের কোলের উপর রাখলো আমিলিয়া। তারপর সে তার মাথায় যত্ন সহকারে হাত বোলাতে লাগলো। এরিস নিজের হাতে ফার্স্ট এড বক্স থেকে সরঞ্জাম বের করে সে তার আহত স্থানগুলোতে ব্যান্ডেজ করে দিয়ে তার শরীরের রক্তপাত সাময়িকভাবে বন্ধ করে দিল। পুরোটা সময় সে ছিল নির্লিপ্ত, আর সে তার চোখের দিকে কাতর দৃষ্টিতে তাকিয়েছিল। কার শেষে এরিস ফারহানের উদ্দেশ্যে গম্ভীর স্বরে আদেশ ছুড়লেন, এখনই ওকে নিয়ে শহরের বেস্ট হসপিটালেতে অ্যাডমিট করিয়ে দিবে। কিন্তু স্যার আপনি? যেটা বলছি সেটা শোনো ফারহান। ফারহানের সাহস হলো না দ্বিতীয় কোনো কথা বলার। ড্রাইভিং সিটে বসে দ্রুত গাড়ি স্টার্ট দেয় সে। এরিস পিছু ঘুরে চলে যেতে নিলেও কি যেন ভেবেছে তার দিকে ফিরে তাকায়। সেটা তখনও নিশ্চল দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে রয়েছে, যেন চোখ দিয়ে অসংখ্য কিছু বলতে চাইছে সে এরিসকে। এরিসের অনুভূতি লুকানোর
এক অদম্য শক্তি রয়েছে। নিজের ভেতরে পাহাড় সমান ঘূর্ণিঝড় বয়ে চললেও সেটা বাহিরে প্রকাশ করতে পারে না সে। একমাত্র সেটা তার জীবনের প্রকাশ করার পর থেকে এই নিয়মের ব্যতিক্রম ঘটতে শুরু করেছিল। তবে আজ বহু বছর পর সেই অনুভূতি যেন পুনরায় ফিরে এসেছে। প্রিয়সীর এই বিধ্বস্ত অবস্থায় তাকে ভেতরে ভেতরে সম্পূর্ণ রক্ত পিপাসী বানিয়ে দিলেও অভিমানের তীব্রতা সেটাকে বাইরে প্রকাশ করতে দিল না। অন্তত সে তার সামনে নিজের ভয়ঙ্কর রূপটাকে প্রকাশ করলো না সে। ফারহান গাড়ির দৃষ্টি সীমার আড়ালে চলে যেতেই এরিস পুনরায় রিভলভার বুলেট লোড করতে করতে ঠোঁটের করে এক ভয়ঙ্কর হিংস্র পৈশাচিক হাসি ফুটিয়ে এগিয়ে চলল প্লেসের উদ্দেশ্যে। প্লেসের ভিতরে তখন মৃত্যুপুরীর আহব বিরাজ করছে। আন্তোনিও, রিকার্দো, নাদিরা খান, মশরিফ খান এবং এরিসের সেতার অবশিষ্ট গার্ড ব্যতীত আর একটি প্রাণীও জীবিত নেই। শত্রুপক্ষের গুরুত্বপূর্ণ 3 জনকে বাঁচিয়ে রাখা হয়েছে মূলত এরিসের নির্দেশে। এরিসের সম্পূর্ণ সাদা আউটফিটে রক্ত লাল জবজবে হয়ে গিয়েছে। তাকে দেখে এই মুহূর্তে মৃত্যুপুরীর কোনো ভয়ঙ্কর দাণ্ডবরাতার মতো লেগেছে। সহস্র হিংস্র হায়নার প্রতিচ্ছবি যেন সে। এরিসকে দেখে রুহু কেঁপে ওঠে আন্তোনিও, রিকার্দো, নাদিরা খান এবং মশরিফ খানের। তারা এরিসের পায়ের কাছে হাঁটু ভেঙে লুকিয়ে পরে কাঁদতে কাঁদতে প্রাণ ভিক্ষে চাইতে লাগলো। অথচ এরিসের চোখে মুখে খেলা করছে এক নিদারুণ ভয়ঙ্কর প্রতিশোধের আগুন। এখনো তার চোখের সামনে ভাসে সেটার রক্তমাখা দেহখানি, তার যন্ত্রণাদায়ক চক্ষু যুগল। এরিস চোখের ইশারায় তার গার্ডদের কিছু একটা নির্দেশ করতেই তারা অস্ত্র শস্ত্র সজ্জিত একটি বড় বক্স টেনে আনলো। তারপর 4 জন গার্ড আন্তনিক ও রিকার্ডোর 4 হাত পা ভালো মতো বাঁধলো। এরিস কোনো কথা না বলে বক্সের ভিতর থেকে এক একে ছুরিগুলো বের করে আন্তনিক রিকার্ডোর পোশাক খুলে ফেলে জীবন্ত অবস্থায় তার শরীরের চামড়া ছিঁড়ে নিতে লাগলো। সাথে সাথেই আন্তনিক রিকার্দো ভয়ানক এক আর্তনাদ প্রকম্পিত হয়ে উঠল গোটা পিঠের জুড়ে। নাদির খান, মশরিফ খান মুখ চেপে ধরে চোখ মুখ খিচে বন্ধ করে নিলেন। এরিস একে একে আন্তোনিও, রিকার্দোর সমস্ত হাড় থেকে মাংস আলাদা করে নিতে লাগলো। তার শেষ নিঃশ্বাস থাকা অবধি এরিস এই নৃশংসতা চলালো। তারপর তার প্রাণ পাখি উড়ে গেল। তার হাড্ডিগুলো গুড়ে গুড়ে করতে লাগলো সে। মাশরাফ খান কাঁদতে কাঁদতে এরিসের পায়ে ক্ষমা চাইতে চাইতে প্রাণ ভিক্ষা চাইতে লাগলো। কিন্তু এরিস তাকে বিন্দুমাত্র পরোয়া না করে তাকেও একইভাবে ভয়ানক মৃত্যু দিল। তারপর তারা আন্তোনিও, রিকার্দোর মাংস হাড়গুলো সালফিউরিক অ্যাসিডের মধ্যে গলিয়ে দিল। এরপর এরিস ভয়ঙ্কর ভঙ্গিতে নাদিয়া খানের দিকে এগিয়ে যেতে লাগলো। এতে নাদিয়া খানের আত্মা যেন খাঁচা ছাড়ার উপক্রম হলো। মেঝেতে 2 হাতে ভর দিয়ে পরামর্শ পেছাতে লাগলেন তিনি, আর বারবার এরিসের কাছে ক্ষমা চাইতে লাগলেন। নাদিয়া খানের দেওয়ালে পিঠ ঠেকে গেলে তিনি সেখানে বসে তীব্র ভয়ে কাঁপতে লাগলেন। তার চোখ বেয়ে অনর্গল অশ্রু ঝরতে লাগলো। এরিসের মুখের দিকে এই মুহূর্তে আর তাকানো যাচ্ছে না। ভয়ানক বিবস্য আর ভয়ঙ্কর নরখাদকের মতো লাগছে তাকে দেখতে। এরিস নাদিয়া খানকে কয়েক মুহূর্তে ভয়ঙ্কর ও হিংস্র দৃষ্টি পর্যবেক্ষণ করে নিল। তারপর পৈশাচিক হিংস্র হিংসিয়ে কণ্ঠেই বলল, মিসেস নাদিরা খান, জানতে চেয়েছিলেন না ওই মেয়েটি আমার কে হয়, যাকে বাঁচানোর জন্য শত শত গার্ড নিয়ে এসে আমি ধ্বংসযজ্ঞ চালাচ্ছি? তাহলে শুনে নিন, ওই মেয়েটি হলো আমার অ্যাডিকশন, আমার প্রাণ ভমরা, আমার আসক্তিপূর্ণ ভালোবাসা। ওকে ছোঁয়া তো দূরের কথা, ওর দিকে কেউ চোখ তুলে তাকালেও আমি তাদেরকে ঠিক এইরকম ভয়ঙ্কর পরিণতি দিই। আর সেখানে আপনারা তো ওকে রীতিমতো রক্তাক্ত করে ফেলেছেন। বাকি 2 জনের পরিণতি তো স্বচক্ষে দেখলেন। আপনিও তো ওদের মধ্যে একজন ছিলেন, তাই না? তবে চিন্তা করবেন না, আপনারও শাস্তি অনিবার্য। তবে সেই শাস্তির ধরনটা হবে একটু ভিন্ন, ঠিক আপনার বড় ভাই নাহিয়া নাহারার খানের মতো। কথাগুলো বলে একটা ভয়ঙ্কর পৈশাচিক অট্টহাসি দিয়ে উঠল এরিস। সেই ভয়ানক হাসি তীব্র শব্দে প্রকম্পিত হয়ে উঠল গোটা আন্ডারওয়ার্ল্ড প্লেস। ডিয়ার ভিউয়ার্স, প্রতিটা পর্বে 2-3 লাইন মন্তব্য ছুড়ে দিয়ে আমার মানসিক শক্তির উৎসর্গ সাধন করতে সাহায্য করুন। আমি ইদানিং খুব অসুস্থ, যার জন্য ভালোভাবে ভয়েস করতে পারছি না। আপনারা হয়তো
আমার কণ্ঠস্বর শুনেই বুঝতে পারছেন। তারপরও আপনাদের জন্য আমার গল্প তৈরি করা। সো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন হয়েছে আজকের পর্ব অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইটালির মিলানিয়ের অন্যতম শীর্ষস্থানীয় মর্যাদাপূর্ণ প্রাইভেট হসপিটাল হলো হিউম্যানিটাস রিসার্চ হসপিটাল। সেটার 8ম তলার একটি ভিআইপি কেবিনের বেডে বর্তমানে অসুস্থ ও অধঃসারিত অবস্থায় পড়ে আছেন শ্বেতা। বেশ কিছুক্ষণ আগে তার জ্ঞান ফিরেছে, তবে শরীরের আঘাতপ্রাপ্ত বিভিন্ন স্থানে এখনও ব্যান্ডেজে মোড়ানো। শারীরিক ব্যথা কিছুটা কমে এলেও শরীর এখনও বেশ দুর্বল। তার পাশে এই মুহূর্তে অবস্থান করছে আমেলিয়া এবং ফারহান। শ্বেতা তাদের দিকে একদৃষ্টে তাকিয়ে থাকলেও কোনো প্রকার কথা বলছে না। আমেলিয়া শ্বেতার শিওরে বসে তার মাথা আলতোভাবে হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞাসা করল, আর ইউ ওকে ম্যাম? এখন কেমন লাগছে আপনার? শ্বেতা তবু নিরুত্তর। পাশ থেকে ফারহান প্রশ্ন করল, আপনার প্রপার ট্রিটমেন্ট চলছে ম্যাম, সেই সাথে আর্লি রিকভারির জন্য পাওয়ারফুল মেডিসিন দেওয়া হচ্ছে। আশা করছি খুব দ্রুত আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। শ্বেতা এবার ফারহানের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলো, উনি আসেননি? ফারহান বুঝতে পারল শ্বেতা এই মুহূর্তে কার কথা জিজ্ঞাসা করছে। তাই সে একটা দীর্ঘ শ্বাস ফেলে মাথা নিচু করে নাবোধকভাবে মাথা নাড়ল। শ্বেতার মনটা আবারও বিষণ্ণ হয়ে পড়ল। সে বিষণ্ণ স্বরে বলল, আমার উপর খুব অভিমান করেছে বুঝি সে? ফারহান মাথা তুলে শান্ত কণ্ঠেই বলল, আপনি তো তার কাছে কোনো কিছুই স্বীকার করেননি। তিনি বহুবার জানতে চাওয়া সত্ত্বেও নিজের আসল পরিচয় গোপন করেছেন। এমনকি তাকে ফাঁকি দিয়ে পালিয়ে পর্যন্ত গিয়েছিলেন, যার জন্য আজকে আপনার এই দুরবস্থা হয়েছে। একটাবার ভাবতে পারছেন স্যারের মনের উপর দিয়ে এই মুহূর্তে ঠিক কী চলছে? শ্বেতার দু চোখ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সে ভেজা কণ্ঠেই বলল, আমি আপনার স্যারকে সমস্ত সত্যি জানিয়ে দিব ফারহান। ফারহান মৃদু হেসেই বলল, সেটাই আপনার জন্য ভালো হবে ম্যাম। তাদের কথাবার্তার মাঝখানে হঠাৎ কেবিনের দরজা খুলে ভিতরে প্রবেশ করলো ফ্লোরিয়া। তারপর তড়িৎ গতিতে ছুটে এসে সে শ্বেতার কাছে ছুটে গেল। তাকে মূলত ফারহানই শ্বেতার অসুস্থতার খবরটা জানিয়েছে, তবে কী কারণে তার এমন অবস্থা হয়েছে সেটা জানায়নি। ফ্লোরিয়া শ্বেতাকে জড়িয়ে ধরে উদ্বিগ্ন কণ্ঠে বলতে লাগলো, তুই ঠিক আছিস তানভি? কী অবস্থা হয়ে গেছে তোর? কী করে এমনটা হলো জানিস? আমি কতটা চিন্তিত হয়ে পড়েছিলাম তোর এই এমন অবস্থার কথা শুনে। শ্বেতা স্মিত হেসেই বলল, আমি ঠিক আছি ভ্যালেরি, তুই একদম চিন্তা করিস না। সামান্য একটু অ্যাক্সিডেন্ট হয়েছিল। ফ্লোরিয়া চিৎকার করে বলে উঠল, সামান্য একটু অ্যাক্সিডেন্ট? এটাকে তুই সামান্য অ্যাক্সিডেন্ট বলছিস? নিজেকে একবার ভালো মতো দেখেছিস? এভাবে দুই বান্ধবীর টুকটাক কথাপক্ষর খুনসুটি চলতেই লাগলো। এইদিকে লিয়ার নজর হঠাৎ গিয়ে ঠেকল বলিষ্ঠ দেহ ও সুদর্শন ফারহানের উপর। শুরু থেকে তাকে তীক্ষ্ণ নজরে পর্যবেক্ষণ করে আছিল সে। বলা বাহুল্য তখন থেকে তাকে মনে ঠাইও দিয়ে ফেলেছে সে, কিন্তু বেচারা বিবাহিত জীবন সম্পর্কে সে মোটেও অবগত নয়। শ্বেতার সাথে কথা বলতে বলতে হঠাৎ করে ফ্লোরিয়ার নজর গিয়ে ঠেকল লিয়ার উপর। সে তখনও ফারহানকে সূক্ষ্ম দৃষ্টিতে পর্যবেক্ষণ করে যাচ্ছিল। অপরদিকে ফারহান চুপায় বসে এক মনে ফোন স্কুল করে যাচ্ছিল। কে তাকে দেখছে না দেখছে সেটাতে তার কোনো খেয়ালই নেই। ফ্লোরিয়া চোখ মুখ শক্ত করে ফারহানের কাছে ছুটে গিয়ে তার পাশেই বসল। তারপর তার মুখ নিজের দিকে ফিরিয়ে তাকে আচমকা চুম্বন করে বসলো। হঠাৎ সবার সামনে ফ্লোরিয়া এমন করাতে ফারহান বেশ অবাক হলো, সেই সাথে কিছুটা লজ্জাও পেল। ফেল নয়নে ফ্লোরিয়ার মুখ মানে তাকিয়ে রইল সে তার লিয়াও তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। ফ্লোরিয়া ফারহানের কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে তার বাহু জড়িয়ে ধরে তার বুকে মাথা রেখে আহ্লাদি কণ্ঠেই বলল, মাই ডিয়ার হ্যাবি, আমাকে রেখে সারাক্ষণ ওই ফোনের মধ্যে কি এত দেখো? কই নিজের একমাত্র বউটাকে তো একটু আদর ভালোবাসা দেবে তা নয়। দিনে দিনে ভীষণ আনরোম্যান্টিক হয়ে যাচ্ছ তুমি। বলতে বলতে লিয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো ফ্লোরিয়া। লিয়া অস্বস্তি সহকারে নিজের দৃষ্টি সরিয়ে নিল। এতক্ষণ অন্যের হাজবেন্ডের দিকে অন্যরকম দৃষ্টি দিচ্ছিল, ভাবতেই তার ভীষণ লজ্জা লাগতে লাগলো। মনে মনে নিজের মনকে কয়েকবার তিরস্কার করলো সে। তারপর ঠিক করলো এরপর থেকে কারো উপর গ্রাস খাওয়ার আগে সে ব্যক্তি সম্পর্কে ভালোভাবে ডিটেলস নেবে সে।
এইদিকে ফারহান ভেলোরিয়াকে নিজের সাথে জড়িয়ে নিয়ে তার কপালে দাঁড় চুম্বন করলো, তারপর মেলোমিয়ে কণ্ঠেই বলল, আমার লাইফে তোমার প্রায়োরিটির তো সবচেয়ে বেশি। তুমি তো আমার সব, আমার একমাত্র ভালোবাসার প্রেয়সী। তারপর তার কানের কাছে মুখ নিয়ে ফিস করেই বলল, আর আমি কেমন রোমান্টিক সেটা না হয় বাসায় গিয়ে তোমাকে প্রমাণ দিচ্ছি। ভেলোরিয়া প্রচণ্ড লজ্জা পেয়ে ফারহানের কাছ থেকে দূরে সরে যেতে চাইলে ফারহান বাঁকা হেসে তাকে আরও নিজের সাথে চেপে ধরো। এসব দেখে ছেলেটার ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠলেও মনে একরাশ বিষণ্ণতা শূন্যতা চেপে ধরল। একটি বদ্ধ অন্ধকারাচ্ছন্ন রুম থেকে একজন নারীর তীক্ষ্ণ চিৎকার ও কান্নার আওয়াজ ভেসে আসছে। তার 4 হাত পা এই মুহূর্তে লোহার চেয়ারের সাথে লাইনের দড়ি দিয়ে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। গত 24 ঘন্টা যাবৎ তাকে ঠিক এইভাবে বেঁধে রাখা হয়েছে। খাবার তো দূরের কথা, এক ফোঁটা পানিও তার গলায় নামতে দেয়নি। চিৎকার করতে করতে গলা শুকিয়ে আসলে এখনও চিৎকার করা থামেনি সে। তার 2 চোখের অশ্রু 2 গালে লেপটে গিয়ে চিটচিটে ভাব ধারণ করছে। বেশভূষা ও চুল প্রচণ্ড এলোমেলো অবস্থায় রয়েছে। নারীটি আর কেউ নয়, এক সময়কার ক্ষমতাধর ও প্রতাপশালী নারী নাদিরা খান, যে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে অসহায় ব্যক্তিদের মধ্যে একজন। নাদিরা খান ভাঙা কণ্ঠে আবারও চিৎকার করে বলতে লাগলেন, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বের করো এই নরকপুরী থেকে। শুনতে পাচ্ছ কেউ আমার আওয়াজ? আফসোস, নাদিরা খানের আওয়াজ এই মুহূর্তে কেউই শুনতে পাচ্ছে না। পারলেও এই সমস্ত কঠোর হৃদয়ের অধিকারিকাটা তাকে বিন্দুমাত্র পরোয়া করছে না। এক সময় হঠাৎ করে রুমের দরজা খট করে খুলে গেল, তাতে বাহির থেকে এক চিলতে আলো ভেতরে প্রবেশ করলো। সে সাথে প্রবেশ করলো একটি বলিষ্ঠ সুঠাম অদীর্ঘদেহী অবয়টিকে চিনতে নাদিরা খানের একটু বেগ পেতে হলো না। এই সন্দন্ত ধীর ও দাম্ভিক পদক্ষেপে নাদিরা খানের সামনে এসে দাঁড়ালো। তার চোখ মুখ এই মুহূর্তে ভয়ঙ্কর শীতলতায় আচ্ছাদিত। এই মুহূর্তে তাকে দেখলে বেশ শান্ত লাগছে, যেন ঝড়ের পূর্বের কোনো এক পূর্বাভাস। এরিসকে দেখা মাত্রই নাদিরা খান শক্ত বাঁধনের মধ্যে থেকে হাত পা ছোড়াছুড়ি করতে করতে প্রচণ্ড আক্রোশের সাথে বলতে লাগলেন, আমাকে ছেড়ে দাও বলছি অ্যারিস। আমি একবার মুক্ত হতে পারলে তোমাকে আমি ছাড়বো না। আমার এই অবস্থা করার জন্য এবং আমার স্বামীকে হত্যা করার জন্য তোমায় আমি নিঃস্ব করে দিব। এইসের ফিসেলো বাঁকা হাসি নাদিরা খানের সামনে চেয়ারটি পায়ের উপর পা তুলে বসল। তারপর তার মুখের দিকে তাকিয়ে থেকে অন্তত শান্ত অথচ শীতল কণ্ঠেই বলল, তাই নাকি? এখনও আপনার আক্রোশ কিংবা তেজ একটুও কমেনি দেখছি। আপনার কি মনে হয় আপনি এখান থেকে আদৌ কখনো মুক্ত হতে পারবেন? নাদির খান ভীত চোখে এরিসের দিকে তাকালেন। এরির চোখে মুখে এই মুহূর্তে অদ্ভুত এক প্রশান্ত হিংস্রতা বিরাজ করছে। নাদির খান নিজেকে বাঁচাতে চেহারা যত সম্ভব কমনীয় করে বললেন, আমাকে প্লিজ ছেড়ে দাও অ্যারিস, আমি তোমার ফুপি হই। সেই কথা কি? এরিসের শান্ত মুখশ্রীর সাথে সাথেই ভীষণ কঠোর হয়ে গেল। সেই সাথে সেখানে ভর করলো এক সীমাহীন পৈশাচিকতা আভাস। সে সোজা হয়ে বসে তাতে দাঁত চেপে রুষ্ট কণ্ঠে বলতে লাগলো, ফুপি বলেই আমার পিঠে ছুরি মারার জন্য আন্তোনিও বিকার্দোর সাথে ষড়যন্ত্র করতে গিয়েছিলেন, তাই না? ফুপি বলেই আমার ভালোবাসার উপর হামলা চালিয়েছেন, তাকে রক্তাক্ত করেছিলেন, তাই না? ফুপি বলেই ছোটবেলা থেকে স্বার্থ ছাড়া আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারেননি, তাই না? নাদির খান স্থির দৃষ্টিতে এরিসের দিকে তাকিয়ে রইলেন। এরিস তখন সীমাহীন রাগে গজগজ করতে করতে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। নাদির খান শান্ত স্বরে জিজ্ঞাসা করলেন, ওই মেয়েটি কে অ্যারিস? শ্বেতা ছাড়া অন্য কোনো মেয়ের জন্য তো তোমার এমন উতলা হওয়ার কথা নয়। তাহলে কি মেয়েটি? এরিস নাদির খানের কথা সম্পূর্ণ হওয়ার আগেই দ্রুত কণ্ঠেই বলে উঠলেন, হ্যাঁ, ঠিক ধরেছেন। ওই মেয়েটি আর কেউ নয়, আমার অ্যাডিকশন, আমার স্ত্রী শ্বেতা মুবাসসিরা। নাদির খান ভীষণভাবে চমকে উঠলেন। তার হার্টবিট এই মুহূর্তে কয়েক গুণ বেড়ে গিয়েছেন। তিনি অন্তত উত্তেজিত কণ্ঠেই বলতে লাগলেন, কিন্তু এমনটা কি করে হতে পারে? ওকে তো। বাকি কথা সম্পূর্ণ করতে পারলেন না নাদির খান। আর একটু হলেই নীলিমার নাম তার মুখ দিয়ে বের হয়ে আসতো। ওর নাম জানতে পারলে এর চোখে আসতো আর জীবিত রাখবে না।
ভাগ্যিস অন্তনির রিকার্ডোর সাথে দেখা করার আগে নীলিমাকে একটা সেফ জোনে রেখে আসছিল নাদিরা খান। এরির ফুরুকুচকে জিজ্ঞাসা করলো, চুপ হয়ে গেলেন কেন মিসেস নাদিরা খান? ওকে তো কিছু না। নাদিরা খান ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে নিলেন। এই তার দিকে কিছুক্ষণ শীতল তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে উঠে দাঁড়িয়ে নির্লিপ্ত স্বরে বললেন, কি? যাই হোক, আমার অজানা সকল প্রশ্নের উত্তর আমি নিজেই বের করে নেব। আপনার ওপারে জীবনের জন্য শুভকামনা রইল। আশা করছি জাহান্নামের অন্তত খারাপ অবস্থায় থাকবেন আপনি। তবে তীব্র আফসোস, আপনাকে নিজের হাতে মৃত্যু দিতে পারলাম না আমি। কথাগুলো বলে এরিশার এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে ঘট করে বাইরে চলে গেল। নাদিরা খান সীমাহীন ভয়ে কুঁকড়ে গেলেন। তিনি চিৎকার করতে করতে বললেন, মানে কি অ্যারিস, তুমি কি করতে চাইছো আমার সাথে? নাদিরা খানের আওয়াজ সেখানেই থেমে গেল যখন ভিতরে একটি লোহার কফিন নিয়ে প্রবেশ করলো কয়েকজন কালো পোশাকধারী গার্ড। নাদিরা খান বিহম্বল দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইলেন। পরক্ষণে তিনি কিছু বুঝে ওঠার আগেই একজন গার্ড তার কাছে এসে তার মুখে ভালো মতো স্কিপ টেপ লাগিয়ে দিল। তারপর তাকে চেয়ারের বাঁধন থেকে মুক্ত করে উঠিয়ে নিয়ে সেই কফিনে হাত পা বেঁধে ঢুকিয়ে দিল। কফিনটার ভিতরে অসংখ্য তীক্ষ্ণ লোহার কাঁটা বসানো ছিল। নাদিরা খানকে সেখানে শুইয়ে দিয়ে দরজা বন্ধ করতে প্রচণ্ড ধারালো লোহার কাঁটাগুলো তার সমস্ত শরীর ভেদ করে ঢুকে গেল। মুহূর্তে অপরিসীম শারীরিক যন্ত্রণা, অস্পষ্ট গঙ্গরানিতে তীব্র আর্তনাদ করতে লাগলেন নাদিরা খান। কিন্তু তার সমস্ত আর্তনাদ সেখানে চাপা পড়ে যায় যখন কফিনের দরজা বন্ধ করে দেয়। গার্ডরা তাকে সেইভাবে রেখে দরজা বন্ধ করে চলে আসে। এটি মূলত একটি মধ্যযুগীয় শাস্তি প্রদানের পদ্ধতি, যাকে বলা হয় দ্য আয়রন মেডেন। এই শাস্তি প্রদানে ভিকটিমের সাথে সাথে মারা যায় না, বরং দীর্ঘ সময় ধরে সীমাহীন যন্ত্রণা ভোগ করতে করতে একসময় ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। নিজের পার্সোনাল আন্ডারগ্রাউন্ড টর্চার সেল থেকে মাত্র বেরিয়ে এসেছেন এরিস। তার পরনে ব্ল্যাক আইডি-ফিটের সাথে একটি লং ব্ল্যাক কোট। পোশাকের ওই চুলের অন্তত পরিপাটি অবস্থায় তাকে দেখতে বেশ ড্রেসিং ও কুল লাগছে। এরিস নিজেকে ব্ল্যাক কালারের ফেরিয়ার 488 জিটিবি কারের দরজা খোলা মাত্র তার নজরে পড়ল রেড কালারের মার্সিডিজ MC-20 কারের সামনের দিকে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা ডায়েট ব্লু কালারের শর্ট ড্রেস পরিহিত এক লাশময় তরুণীর দিকে। তার তীক্ষ্ণ ও নেশালো দৃষ্টি এই মুহূর্তে তার দিকে নিবদ্ধ হয়েছে। এরিস তাকে ইগনোর করে গাড়িতে উঠতে যাবে ঠিক সেই মুহূর্তে রিনরিনে কণ্ঠে আওয়াজে থমকে দাঁড়ালো সে। মিস্টার অ্যারিস অ্যাড্রিয়ানো। এরিস থমকে দাঁড়িয়ে গিয়ে মেয়েটার দিকে তাকালো। ক্যাথরিন তার দিকে ক্যাটওয়াক স্টাইলে এগিয়ে এসে তার সামনাসামনি দাঁড়ালো। এরিস পুরো কুচকে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। ক্যাথরিন নিজের হাত বাড়িয়ে দিয়ে হ্যান্ডশেক করতে চাইলেও এরিস রীতিমতো অপেক্ষা করলো। ক্যাথরিন এত বেশি অপমানিত বোধ করলেও পরক্ষণে ধীরে ধীরে তার হাত সরিয়ে নিল। তারপর এরিসের উদ্দেশ্যে কোমল আওয়াজে বলল, হাই, আই এম ক্যাথরিন ফার্নান্ডেজ। আর তোমার পরিচয় তো আমি আগে থেকেই জানি, ইটালিং দ্য গ্রেট মাফিয়া বস অ্যারিস আদ্রিয়ানো। আচ্ছা, আমরা দুজনে কি ভালো বন্ধু হতে পারি? এসে কোচকানো পুরোচূড়া দেখে এই মুহূর্তে শীতল হলো। সে বুকে দুহাত ভাঁজ করে ক্যাথরিনের দিকে ঈগল দৃষ্টিতে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, সরি, বাট আমি মেয়েদের সাথে বন্ধুত্ব করি না। তাহলে সেদিন পার্টিতে তোমার সাথে ওই মেয়েটা কে ছিল? আমি কাউকে আমার পার্সোনাল কথাবার্তা বলতে পছন্দ করি না। এরিসার কোনো কথা না বলে যেই গাড়িতে উঠতে যাবে তখনই হঠাৎ করে ক্যাথরিয়া তার হাত ধরে ফেলে। এরিস এতে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে অত্যন্ত দ্রুততার সাথে দুই হাত দুই মুঠসে ধরে গাড়ির সাথে চেপে ধরে। তারপর পকেট থেকে রিভলভার বের করে সেটা ক্যাথরিনের মাথায় তাক করে। ক্যাথরিন প্রচণ্ড কঁপিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে ব্যথায় কাতরাতে লাগলো। এরিস শীতল আওয়াজে বলতে লাগলো, ভুলেও এই কাজ দ্বিতীয়বার করার চেষ্টা করো না মেয়ে, না হলে এই রিভলভারের প্রত্যেকটা বুলেট
তোমার মাথায় ঢুকিয়ে দেওয়া হবে, মাইন্ড ইট। আর জানতে চেয়েছিলে না আমার সাথে পার্টিতে ওই মেয়েটা কে ছিল? তাহলে শুনে নাও, ওই মেয়েটা আমার স্ত্রী ছিল, আমার একমাত্র ভালোবাসা। আমাদের দুজনের মধ্যে তৃতীয় ব্যক্তি হয়ে ঢোকারও চেষ্টা করো না, না হলে তোমার পরিণামের কথা তো জানোই। ও আরেকটা কথা, আগামীকাল আমি আমার ওয়াইফকে সেকেন্ড টাইম ম্যারেজ করতে যাচ্ছি। তোমারও সেখানে ইনভাইটেশন রইল। প্রাণ ভরে আমাদের দুজনের জুটি দেখে নিয়ে নিজের অবস্থান যাচাই করে নিও, কেমন? কথাগুলো বলে ক্যাথরিনকে এক ঝটকা মেরে সরিয়ে দিয়ে গাড়িতে উঠে বসে দ্রুত সেখান থেকে প্রস্থান করলো এরিস। ক্যাথরিন তার যাওয়ার পানে ফেলফেল দিশে তাকিয়ে রইল। তার এই মুহূর্তে কি রিয়েক্ট করা উচিত সেটা বুঝতে পারছে না। পরক্ষণে একটা গভীর হতাশা নিমজ্জিত হলো সে। জীবনে প্রথম কোনো পুরুষকে তার এতটা ভালো লেগেছিল, আর সেও কিনা তা থেকে এভাবে হাত ছাড়া হয়ে গেল। ক্যাথরিন হঠাৎ করে মনে হতে লাগলো সে সুন্দরী না, না হলে যেখানে শত শত ছেলেরা তার জন্য পাগল, সেখানে এরিস এডরিয়ানো কেন পাগল হলো না? পরক্ষণে তার বিবেকে উত্তর দিল, এক নারীতে আসক্ত পুরুষরা কখনো কারোর রূপের জালে আটকায় না, তারা তাদের ভালোবাসার নির্দিষ্ট রমণীর প্রতি আজীবন আটকে থাকে। হসপিটালের বেডে আরাম করে বসে আছে ছেলেটা। এই মুহূর্তে প্রায় পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে সে। শরীরের ব্যথাও তেমন একটা নেই এবং তার শরীরে খুব একটা দুর্বলও লাগছে না। লিয়া তার বেডের পাশে চেয়ারে বসে ফল কেটে কেটে সেটাকে খাইয়ে দিচ্ছিল। সে তাকে বড় বোনের মতো মনে করে, সেটাও তাকে ছোট বোনের মতো আগলে রাখে। হঠাৎ করে কেবিনের দরজা খুলে ঘূর্ণিঝড়ের মতো ভেতরে প্রবেশ করলো ইরিশ। সেটা প্রথম তাকে দেখে প্রচণ্ড খুশি হয়ে গেল। পরক্ষণে কঠোর ভঙ্গিতে ইরিশকে তার দিকে তেড়ে আসতে দেখে সে ভীষণ হকচকিয়ে গেল। লিয়ার অবস্থাও তাই হলো। এরিশ কোনো কথা না বলে সে তাকে এক টানে বেড থেকে উঠিয়ে নিয়ে নিজের কাঁধের এক পাশে তুলে দিল। তারপর কেবিন থেকে বেরিয়ে তাকে নিয়ে হনহন করে হসপিটালের করিডোর বেয়ে বাহিরের দিকে যেতে লাগলো। লিয়া তাদের পিছু পিছু যেতে লাগলো। ফারহান এইমাত্র বাহির থেকে আসছিল। এই দৃষ্টি দেখে সেও প্রায় থমকে গেল। এরিশের গার্ডরা তার পিছু পিছু যেতে লাগলো। হসপিটাল সকলে স্টাফ, ডাক্তার, নার্সরা এই দৃশ্য দেখে রীতিমতো হয়রান হয়ে গেল, তবে কিছু বলার সাহস পেল না তারা। ইতালিতে মাফিয়া বস এরিশ এডরিয়ানোকে চেনে না এমন কেই বা আছে? এদিকে সেটা এরিশের কাঁধের উপর থেকে ছটফট করতে করতে চিৎকার করে বলতে লাগলো, এটা কি করছেন অ্যারিস? আমায় এভাবে কোথায় নিয়ে যাচ্ছেন? প্লিজ নামান আমায়। হঠাৎ করে আপনি এমন করছেন কেন? কিন্তু এরিশের সেদিকে কোনো ভুরুক্ষেপই নেই। সে নিজের মতো করে সে তার কাঁধে নিয়ে হসপিটাল থেকে বাইরে বেরিয়ে গেল। সে তার পরনে তখনও হসপিটালের শুভ্র ড্রেস। এরিশ তাকে পার্কিং লটে নিয়ে এসে গাড়ির ফ্রন্ট সিটে বসিয়ে দিল। সেটা তখনও চিৎকার চেঁচামেচিও ছটফট করছে দেখে এরিশ বাধ্য হয়ে একটা চিকন দড়ি দিয়ে ওর হাত দুটো বেঁধে দিল, আর একটা হক্সি ট্যাপ দিয়ে তার মুখটা আটকে দিল। সে তার ছটফটানি এতে কমে গেল, মুখ দিয়ে অস্পষ্ট আওয়াজ করতে লাগলো। এরিশ তার দিকে রাগান্বিত চেহারা অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে কঠোর সুরে বলল, আর একটা আওয়াজ করলে এখানেই তোমার আর আমার বাসরের কার্যক্রম শুরু করে দেব, বলে দিলাম। এরিশের এহনের কথা শুনেছে তাই একদম চুপ মেরে গেল। সেই সাথে প্রচণ্ড লজ্জায় তার মুখটা আরও থিম হয়ে উঠল। এরিশে তাকে সিট বেল্ট পরিয়ে দিয়ে নিজেও দ্রুত পরে নিল। তারপর তার স্টার্ট করে ছুটল তার নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। তার পিছু পিছু গার্ডরা কয়েকটা গাড়ি করে এরিশে অনুসরণ করতে লাগলো। তারা চলে যেতেই সেখানে উপস্থিত হলো লিয়া ও ফারহান। ফারহান নিজের গাড়ি করে চলে যেতে নিলে লিয়াও তাতে উঠে বসলো। ফারহান পরিস্থিতি বুঝে তার নিরুদ্দিন না করে তাকে নিয়ে এরিশকে অনুসরণ করে এগিয়ে চলল। ভিলানেকি ক্যাম্পিলিও ইটালির মিলানের বিখ্যাত ওয়েডিং ভেন্যুগুলোর মধ্যে অন্যতম। এটি একটি ঐতিহাসিক ভিলা যেটি তার চমৎকার স্থাপক ও সবুজ বাগানের জন্য পরিচিত, সেই সাথে একটি রোমান্টিক ম্যারেজ সেরিমনির জন্য উপযুক্ত স্থান। সম্পূর্ণ ওয়েডিং ভেন্যু অত্যন্ত সুন্দর ও জাঁকজমকপূর্ণ আলোকসজ্জায় সাজানো হয়েছে, তবে সম্পূর্ণ বিলাস থিমে সাজানো হয়েছে। মাফিয়া বসের বিয়ে বলে কথা, এমনটি হওয়া তো স্বাভাবিক। বিশাল বড় সবুজ বাগানের মাঝখানে জুড়ে অত্যাধুনিক অসংখ্য ফুল দিয়ে মরানো স্টেজ তৈরি করা হয়েছে,
যার সামনের দিকে রয়েছে প্রাচীর ঘেরা এক নন্দনিক পুল এবং পুলের মাঝখান দিয়ে একটা লম্বা ব্রিজ তৈরি করা হয়েছে। সম্পূর্ণ ব্রিজ ও স্টেজটা আলোক সজ্জল এবং অন্তত সুন্দরভাবে ডেকোরেশন করা। রাত্রির মধ্যে এই চোখ ধাঁধানোর সৌন্দর্য এক রোমান্টিক আবহাওয়ার সৃষ্টি করে। সেটা একটি গর্জাস ও ফ্যাশনেবল ব্ল্যাক কালারের ওয়েডিং বল গাউন পরিহিত অবস্থায় ব্লেডেড ফুল আপ টু হেয়ার স্টাইলে স্টেজের উপর বসে রয়েছে। তার অঙ্গে শোভা পাচ্ছে দুর্বল ও মহামূল্যবান কিছু ব্ল্যাক ডায়মন্ডের জুয়েলারি। ওয়েস্টার্ন ব্রাইডাল মেকআপে তাকে আজ অসামান্য সুন্দর লাগছে। তার ঠিক পাশেই ব্ল্যাক ওয়েডিংয়ে আউটফিটে অন্তত পরিপাটি অবস্থায় বসে রয়েছে ইরিশ। ক্লাসিক কট হেয়ার স্টাইলে তাকে বরাবরের মতো অন্তত সুদর্শন লাগছে। সেটা যতটা উৎক্ষিপ্ত চিত্তে বসে আছে, ইরিশ ঠিক ততটাই শান্ত নিলিপ্ত ভঙ্গিতে বসে রয়েছে, যেন সে তাকে বিয়ে করা তার নিত্য নৈমিত্য ব্যাপার। কিছুক্ষণ আগে ইরিশ ও সে তার দ্বিতীয়বারের মতো বিয়ে সম্পূর্ণ হয়েছে, তবে সেটা শুধু ম্যারেজ রেজিস্ট্রি পেপারে সাইন করে। ইরিশ তাকে মাহিরা শেখ নামে বিয়ে করেছে। স্টেজের সামনে ইটালির অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিবর্গ ও ক্ষমতাশীল মাফিয়ার অবস্থান করেছে। তারা ইরিশ ও তার ওয়াইফ পার্টনারের ভবিষ্যৎ দাম্পত্য জীবনের শুভকামনা জানাচ্ছে। সকলের সাথে সাথে রাফায়েল ফার্নান্দেজ এবং তার মেয়ে ক্যাথরিন ফার্নান্দেজও বসে রয়েছে। ক্যাথরিন ইরিশ ও শ্বেতাকে এক দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে করতে মনে মনে বলল, মেয়েটা আসলেই অনেক ভাগ্যবতী যে এমন একজন পুরুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছে। সেই সাথে তাদের জুটিটাও ভীষণ পারফেক্ট। সকলের করতালির আওয়াজ উপেক্ষা করে ইরিশ শ্বেতার কানে মুখ নিয়ে ফিসফিস করে বলল, নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে কেমন অনুভব করছো শ্বেতা মুবাসসিরা? শ্বেতা ইরিশের এই কথা উপেক্ষা করে হঠাৎ বলে উঠল, আপনি না বলেছিলেন আপনার মাফিয়া সাম্রাজ্য থেকে আমাকে আড়াল করে রাখবেন, যাতে আপনার দুর্বলতায় কেউ কখনো আঘাত দিতে না পারে কিংবা আমার কোনো ক্ষতি করতে না পারে। তাহলে সবাইকে আমাদের বিয়ের সম্পর্কে জানালেন কেন? ইরিশ বাঁকা হেসেই বলল, আমার বউকে লুকিয়ে রাখবো কেন আমি? সবাই তো জানো এরিশ আদ্রিয়ানোর স্পেশাল পার্সনটি কে, আর কার বুকের কত বড় কলিজা আমি দেখব, যে কিনা আমার কাছ থেকে তোমায় ছিনিয়ে নিতে আসে। একটু থেমে ইরিশ বলল, মাহিরা শেখ নামে আমার কাছ থেকে তুমি পালাতে চাইতে না, এবার সেই নামেই তোমাকে চেকমেট করে ফেললাম আমি। এবার দেখি আমার কাছ থেকে কোথায় পালাও তুমি। শ্বেতা ইরিশের চোখের দিকে তাকাতেই সে চোখের ইশারায় ডান দিকে তাকাতে বলল। ইরিশ সেদিকে তাকানো মাত্র থমকে গেল। ফারহান ভ্যালেরিয়া অমলিয়ার সাথে সেই দিকটায় মিস্টার লতিফ ও মিস্টার সামিরা খানও অবস্থান করছে। তারা তার দিকে অপলক দৃশ্যে তাকিয়ে রয়েছে। শ্বেতা ইরিশের দিকে ফিরে প্রচণ্ড বিস্মিত কণ্ঠে জিজ্ঞাসা করলো, বাবা মাকে এখানে এনেছেন কেন আপনি? ইরিশ ফিসেল হেসেই বলল, টেনশন নিও না বেবি গার্ল, তোমার আসল পরিচয় ব্যাপারে প্রমাণসহ তাদেরকে সবটা জানিয়ে দিয়েছি আমি। তোমাকে আমার কাছ থেকে কোনোভাবেই কেড়ে নিতে চাইলে আমি তাদের কাছ থেকে তোমাকে কেড়ে নিব, এই বলে ব্ল্যাকমেলও করেছি। তাই তাদের এই মুহূর্তে চুপ করে থেকে সবটা মেনে নেওয়া ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় নেই। শ্বেতা শীতল কণ্ঠে বলল, বারবার আমায় এভাবে জোর করে বিয়ে করে কি মজা পান আপনি? ইরিশ শ্রাগ্য করে বলল, মাফিয়া ওয়েডিং তো আর নর্মাল ওয়েডিংয়ের মতো হবে না, তাই না সুইট হার্ট? তারপর কিছু একটা মনে পড়তে ইরিশ চৌকিতে শ্বেতার দিকে ফিরে তাকালো। তারপর তার ঠোঁটের কোণে হাসি আরো বিস্তৃত হলো। সেই সাথেই শ্বেতার কোমর পেঁচিয়ে ধরে নিজের একদম কাছাকাছি টেনে এনে তার কানের কাছে ফিসফিস করেই বলল, তাহলে অবশেষে স্বীকার করেই নিলে যে এটা তোমার দ্বিতীয় বিয়ে, আর তুমি শ্বেতা মুবাসসিরা? শ্বেতা একটা প্রলোভিত শ্বাস নিয়ে নিজেকে শান্ত করেই বলল, হ্যাঁ, স্বীকার করছি। সেই সাথে আপনাকে আরও অজানা কিছু সত্য জানানো রয়েছে, যেগুলো এতদিন আপনি আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন। ইরিশ স্থির দৃষ্টিতে শ্বেতার দিকে তাকিয়ে রইল। শ্বেতার ঠোঁটের কোণে ফুটে রইল এক রহস্যময় বাঁকা হাসি। এটির চোখে মুখে এক মুহূর্তে তীব্র জিজ্ঞাসা এবং চাপা অস্থিরতা ফুটে রয়েছে।
শ্বেতা 2 হাত দিয়ে লতারিনে এরিসের ঘাড় পেঁচিয়ে ধরে তার মুখের একদম কাছাকাছি নিজের মুখ নিয়ে তার ঠোঁট আলতা করে চুম্বন করে দিল। তারপর হাসি কণ্ঠেই বলে উঠল, গেট রেডি ফর এ নিউ রিভেন্স মাই সুইট অ্যান্ড হ্যান্ডসাম স্নাগল বাক। এরিস সূক্ষ্ম বাঁকা হাসি হেসে হঠাৎ সামনের দিকে তাকাতে হাতের ইশারায় সকলে উল্টো দিকে ঘুরতে বলল। সাথে সাথে উপস্থিত সকলে উল্টো দিকে ঘুরে গেল এবং যারা ঘুরল না তাদেরকে গাড়িটা উল্টো দিকে ঘুরিয়ে দিল। সবাই অন্যদিকে ঘুরতেই এরিস তার গাঢ় লিপস্টিকের প্রলেপ দেওয়ার ঠোঁট জোড়ায় ডিপলি কিস করতে লাগলো। শ্বেতাও এরিসের পুরুষালী উষ্ঠজোড়ার একইভাবে চুম্বন করে তার সাথে তাল মেলাতে লাগলো। প্রায় 5 মিনিট পর দুজনে ক্ষান্ত হয়ে একে অপরের কপালে কপাল ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। সেভাবে থেকে এরিস চোখ বন্ধ করে ধীরে অথচ ডিপ ভয়েসে বলে উঠল, এবার কিন্তু তোমায় মোটেও দুর্বল হলে চলবে না। অ্যাডিকশন প্রমাণ করে দিতে হবে তুমি এরিস আদ্রিয়ানোর কোয়ালিফাই পার্টনার। শ্বেতাও 2 চোখ বন্ধ করে রেখে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে জবাব দিল, আগের মিশনে পরিস্থিতির প্রতিকূলতা ও স্বল্প অভিজ্ঞতার জন্য আমি ব্যর্থ হয়েছিলাম, বাট নাও আই উইল ডেফিনেটলি প্রুভ দ্যাট আই এম ইউর কোয়ালিফাইড পার্টনার। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট পর্বে অ্যাট্রাকশন, থ্রিলিং, রোমান্স সব হবে।